হঠাৎ ভূমিকম্প হইলো, আপনি এক দৌড়ে কতটুকু দূরে যাইতে পারবেন? এই যে ক্ষিপ্রতা, এই যে দ্রুত গতি চলার যে ক্যাপাসিটি, এটা হচ্ছে সুস্থতার মেইন আকর্ষণ। বাট আমি পার ডে 100টা করে আমি আমার নিজের বেলির মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি মারি। আপনি যদি অস্থির একজন মানুষ হয়ে থাকেন, আপনাকে শান্তির জন্য মেডিটেশন করতে হবে, যে আমার এই মেয়েকে পটাইতে হবে, আমি এই জন্য বডি বানাবো। বডি বানানোর থেকে বডিকে ধরে রাখাটা হচ্ছে কঠিন। সবচেয়ে শক্তিশালী মানুষ তারাই যারা অল্প খায়। তো দীর্ঘ 24 বছর সাধনা করে একটা বই লিখছি, যে বইটা নাম হচ্ছে শরীরচর্চা ও সুখী মনের আশ্রম। চেহারার শেপ অনুযায়ী, আপনার হাইট অনুযায়ী, আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনার কতটুকু ওয়েট থাকা উচিত, কতটুকু শোল্ডার ব্লেড, কতটুকু বাইসেপস, কতটুকু ট্রাইসেপ, আপনার পায়ের ধরনে সবকিছু কিন্তু ডিপেন্ড করে কাস্টমাইজেশনের উপর। কতটুকু ওয়েট কমাইলে বা আমার ফেস থেকে কতটুকু ফ্যাট গেলে আমাকে শাইনি লাগবে, আমাকে স্ক্রিনে ভাল লাগবে। সুস্থতা দুই রকম, একটা হচ্ছে যে মনের সুস্থতা, আর একটা হচ্ছে দেহের সুস্থতা। ওয়েলকাম করছি আজকের আমাদের 360 প্রোফাইলের নতুন একটি এপিসোডে। এবং আজকে আমাদের স্পেশাল গেস্ট আছেন আমাদের সবারই পরিচিত মুখ, যারা কিনা সিনেমা প্রেমিক, জিম করে এবং শরীর সচেতন, এক কথায় মাসেল যারা করতে চাই। আসিফ হাসান সাগর ভাই আমাদের আছেন, এবং তার কিন্তু একটা স্বীকৃত নাম আছে, যে নামে আমরা সবাই তাকে বেশি চিনি, লায়ন। আপনার পরিচয়টা আপনি নিজ মুখে যদি একটু দিতেন আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আসিফ হাসান সাগর, ফিটনেস এক্সপার্ট, বক্সিং এক্সটেনশন চ্যাম্পিয়ন, অভিনেতা, অ্যাকশন ডিরেক্টর ও শরীরচর্চা ও সুখী মন আশ্রম বইটির লেখক। কিছুদিন আগে আমার একটা বই রিলিজ হয়েছে, যেটার নাম শরীরচর্চা ও সুখী মন। তো এটার বই গত বইমেলাতেও বেশ জনপ্রিয়তা আসছে। তো এটা পুরো ফিজিক্যাল এবং মেন্টাল ডিসিপ্লিনগুলোর মাধ্যমে আমরা আমাদের বডি, মাইন্ড এবং সোলকে প্রসিদ্ধ করতে পারি, সেটার উপর আসলে বেসিক্যালি বইটা লেখা। আর এই আমার পরিচয়। আপনি হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট কিংবা ট্রেনার, আমরা সরাসরি যেটা বলি, এবং আপনি একটু ডিফারেন্ট টাইপের ট্রেনার। আমরা নর্মালি দেখা যায় যে ট্রেনার যারা থাকে তারা হচ্ছে কোনো একটা জিম সেন্টারে ট্রেন দেয়, বাট আপনি একটু এক্সক্লুসিভ এবং একটু ডিফারেন্ট। কেন বললাম ডিফারেন্ট? কারণটা হচ্ছে যে আপনি সেলিব্রিটিদের ট্রেন করে থাকেন। তো সেই জায়গা থেকে আপনি এটা মানে কেন সেলিব্রিটিদেরকে কেন বেছে নিলেন, নাকি সেলিব্রিটিরাই আপনাকে বেছে নিল? আচ্ছা, এখানে ব্যাপার হচ্ছে দুইটাই বলা যায়, যে আমি নিজেও একজন অভিনেতা এবং অ্যাক্টর হওয়ার সুবাদে মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে আমার অনেকের কানেকশন ছিল, আছে। সেটা ছাড়াও দেখা যায় যে আমার যে ফিজিক্যাল ট্রেনিংয়ের যে স্ট্র্যাটেজিটা, এটা অনেকেই পছন্দ করে, কারণ আমাদের দেশের ফিটনেস ট্রেনিংয়ের অনেকগুলো ধাপ আছে। তো আমি হচ্ছে পুরো বডিকে কাস্টমাইজ করি। ধরেন আপনি একটা বাইককে যেমন কাস্টমাইজ করে একটা বাইককে ডিজাইন করতে পারেন, বা একটা গাড়িকে যেমন কাস্টমাইজ করতে পারেন, সেম হিউম্যান বডির মধ্যেও কাস্টমাইজেশন হয়। যেমন বলিউডের বা হলিউডের নায়কদেরকে দেখি যে কোনো একটা মুভির জন্য তারা বডিকে কাস্টমাইজ করে। এই কাস্টমাইজটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার চেহারার শেপ অনুযায়ী, আপনার হাইট অনুযায়ী, আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনার কতটুকু ওয়েট থাকা উচিত, কতটুকু শোল্ডার ব্লেড, কতটুকু বাইসেপস, কতটুকু ট্রাইসেপ, আপনার পায়ের ধরনে সব কিছু কিন্তু ডিপেন্ড করে কাস্টমাইজেশনের উপর। তো আমি এটা নিয়ে কাজ করি। তো দেখা যায় যে সেলিব্রিটিরা বিভিন্ন ফিল্মের জন্য তাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চায়, বডি স্ট্রাকচার চেঞ্জ করতে চায়, কণ্ঠ চেঞ্জ করতে চায়। আমি কণ্ঠ নিয়েও কাজ করি। তো ওই সুবাদই আসলে বলা যায় যে আমি সেলিব্রিটি ট্রেনার হিসেবে সবার কাছেই পরিচিত হচ্ছি এবং হয়ে গেছি। তাছাড়াও সেলিব্রিটিরাও আমার কাছ থেকে ওইভাবে ট্রেনিংটা নেয়। এটা আসলে এরকম কোনো ইচ্ছা না যে সেলিব্রিটিরাই আমার কাছে আসে বা আমি সেলিব্রিটিদের কাছে যাই। পুরো ব্যাপারটাই আর কি সিচুয়েশন ওয়াইজ। আমার কাছে ট্রেনিং নেওয়ার জন্য কিছু ডিসিপ্লিন, কিছু রুলস, কিছু নিয়ম আছে, যেগুলোকে মানে যারা পালন করতে পারে তাদের সাথে আসলে আমার কোলাবোরেশনটা হয় এবং তাদেরকে আমি ট্রেনিং করাই। ওকে। এই যে সাকিব খানের সঙ্গে কাজ করছেন, কিংবা আরও বাংলাদেশের যারা হিরো আছে আমাদের, তাদের সাথে কাজ করছেন, আপনি কি তাদেরকে দেখে বলে দিতে পারেন যে তাদের ফিটনেসটা এরকম হওয়া উচিত, নাকি তারাই সাজেস্ট করে আপনাকে যে আমাকে এরকমভাবে আমি দেখতে চাই? ব্যাপারটা আসলে দুইটাই হয়। যেমন যাদের সাথে আমার নতুন পরিচয় হয়, তারা আমাকে ওই সম্মানটা দেয় যে আসলে আমার হাইট অনুযায়ী আমার কী ধরনের স্ট্রাকচার হওয়া উচিত, বা আমাকে কেমন কতটুকু ওয়েট কমাইলে বা আমার ফেস থেকে কতটুকু ফ্যাট গেলে আমাকে শাইনি লাগবে, আমাকে স্ক্রিনে ভাল লাগবে। এটা আমার কাছে জিজ্ঞাসা করার পরে কিন্তু আমি তাদেরকে নিয়ে বসি, রুটিন রেডি করি, তাদের ফুড রুটিন, তাদের লাইফস্টাইল রুটিন সব কিছু রেডি করি। সো পুরো জিনিসটাই হচ্ছে ইকুয়াল। তারাও আমার কাছে আসে নিজে থেকে। আসলে কখনো ব্যাপারটা এরকম না যে আমার গিয়ে বলতে হয় যে আপনাকে এইটা করতে হবে, আপনাকে ওয়েট কমাইতে হবে। কারণ যারা আমাকে চিনে তারা আসলে আমার কাছে এসে আমার কাছে সাজেশনটা চায়, হেল্পটা চায়, যে ভাই আমি এই কমাইতে চাই। যেমন 2022 সালে আদর আজাদ ভাই, আমাদের হিরো, যে সে নিজে আমার সাথে কন্ট্যাক্ট করছে। এরকম আরও অনেকে আছে যারা আমার সাথে নিজেরা কন্ট্যাক্ট করে আমার সাথে তাদের ফিজিক্যাল কন্ডিশনটাকে
এক্সপ্লেইন করছে যে আমার এই অবস্থা, আমি এখন তাড়াতাড়ি কমাইতে চাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তার সাথে আমার একটা ফেস টু ফেস একটা মিটিং হয়, ওখান থেকে আমি তার স্ট্রাকচারের অবস্থান, ওয়েট, হাইট সব মেজারমেন্ট করে একটা নতুন রুটিন রেডি করে তাকে আমি ট্রেনিং শুরু করি। এবং আল্লাহর রহমতে জাস্ট আমাদের 3 থেকে 6 মাসের একটা জার্নি থাকে, ওই জার্নির মধ্যে আমি সবাইকে তাদের গোল মতো পৌঁছে দিই। কখন মনে হলো আপনার যে না এটা একটা প্রফেশন? সেটা হচ্ছে যে আমি প্রাথমিক জীবনে আমার 95 থেকে আমি প্রচুর স্পোর্টস পাগল একজন ছেলে ছিলাম। আমি প্রচুর ক্রিকেট খেলতাম। অল্প বয়সে অনেক জায়গার ক্রিকেটের সাথে আমি কানেক্টেড হয়েছি, অনেক জায়গায় হায়ার করে আমাকে নিয়ে যেত। তো তখন আমি 98-99 দিকে হঠাৎ করে আমি আমার চোখ পরীক্ষা করতে গিয়ে দেখা যায় যে আমার চোখের -5, আমার চোখের পাওয়ার অনেক বেশি, যেটার কারণে আমি দূরের জিনিস দেখতে পারতাম না। আচ্ছা। এটা আমি 2-3 বছর ধরেই ফলো করতেছিলাম, কিন্তু আচমকা এটা দেখা যায়। তো তখনই আমি আসলে বুঝলাম যে আমার চোখে প্রবলেম, আমার ক্রিকেটের কেরিয়ার থেকে আমার লাইফ শেষ। 2000 সালে আমি প্রচুর ডিপ্রেস হয়ে যাই। তারপর আমি ডিসিশন নেই, তখন আমার চোখের পাওয়ার -5। আমি তো এই চশমা নিয়ে বল করতে পারবো না, আমি মেইনলি বলার ছিলাম। চশমা নিয়ে বোলিং করা যায় না, চশমা নিয়ে খেলা যায় না, আমরা সবাই জানি। সো যখন আমি ওখান থেকে বের হয়ে যাই, আমি প্রচুর ডিপ্রেস হয়ে যাই। তখন আমি চিন্তা করলাম যে আসলে এই যে আমার যে ল্যাকিংসটা কেন হয়েছে, আমার চোখের যে এই সেন্সটা নষ্ট হয়েছে কেন? কারণ আমি প্রচুর বই পড়তাম, প্রচুর গল্পের বই আমি পড়তাম। আমার ছোটবেলা থেকে বইয়ের নেশা ছিল। বই পড়তে পড়তে চোখের ওই আমার কানেকশনটা একটু লস হয়েছে, বা এটার জন্য হয়তো পাওয়ারটা নষ্ট হয়ে গেছে। তো তখনই আমি ডিসিশন নিলাম যে আমি আমার বডিটিকে নতুন করে তৈরি করব। শুধু বডি না, চোখ, মাইন্ড, ফিজিক্যাল কন্ডিশন পুরো সব কিছুকে নতুন করব। কারণ আমি যে স্বপ্নটা দেখছি যে আমি একজন ক্রিকেটার হব, সেটা হইতে পারিনি। এটা আমার জন্য অত্যন্ত দুঃখের ছিল। ওই জায়গাটাকে কিভাবে রিকভারি করব, সেটার জন্য নিজে প্রশ্ন করা শুরু করলাম। যখন প্রশ্ন নিজেকে গভীরভাবে করলাম এবং উপলব্ধি করলাম যে আমি স্পোর্টসম্যানের সাথে কানেক্টেড হইতে পারবো, কারণ আমার দেহ, মনে এবং আত্মার সাথে প্রাকৃতিক একটা এনার্জি কানেক্টেড, এটা আমি ফিল করি। আমি সবসময় ভোরে উঠি, আমি ন্যাচারের সাথে কানেকশন হই। তো এই জিনিসগুলো আমাকে খুব টানতো। তখন থেকে আমি এক্সারসাইজের জগতের মধ্যে ইনভলভ হই, এবং আমি এটা বুঝি যে এক্সারসাইজের সেই জায়গা বা যাত্রা, যেখান থেকে একটা মানুষ পরিপূর্ণভাবে শুদ্ধ হয়ে আসতে পারে। এবং আলহামদুলিল্লাহ আমি সেইখান থেকে আজকে জার্নি। 2000 সালে আমার চোখে চশমা পড়া শুরু হয়েছে। 2014-তে এসে আমি চোখে ল্যাসিক করেছি, যখন আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে মাত্র ঢুকছি। কারণ আমি জানি যে অ্যাক্টিং করার জন্য চোখে চশমা থাকলে অ্যাক্টিং করা যায় না, এক্সপ্রেশনে ঝামেলা হয়, অনেক কিছু। আমি অনেক সাহস করে ল্যাসিক করাইছি। এটার জন্য আমি আমার ফ্যামিলিকে অনেক থ্যাঙ্কস দিই। আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট দিছে। আমার বাবা মা তারা সবাই বলছে যে ল্যাসিকটা করায় ফেল, তাহলে অ্যাক্টিং অন্তত দ্বিতীয় স্বপ্নটা পূরণ হবে। ড্রিম ছিল যে আমি অ্যাক্টর হব, কিন্তু হিরো হব বা আমি ভিলেন হব এরকম কিছু না। আমার অভিনেতা হওয়ার একটা ড্রিম ছিল। এখন সেই ড্রিমের, মানুষের একটা কথা বলে না যে আপনি যা চাবেন মন থেকে সেটাই আপনি হাসিল করে ছাড়বেন। আপনাকে খালি লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে ওই ধ্যানে থাকতে হবে যে আমি এই কাজটা করবো, এটাকে আমার সাকসেস হয়েই আসতে হবে। তো ওইটাই হয়েছে। আমার লিঙ্ক আসলো, আমি একটা ফিল্ম করলাম। ফিল্ম ওরকম জনপ্রিয় হয় নাই। আমার প্রথম ফিল্ম রুদ্র দ্য গ্যাংস্টার, কিন্তু আমার ক্যারেক্টার প্রচুর হিট খেয়ে গেছে। আচ্ছা। তো ওই হিট খাওয়ার কারণে আমাকে মিডিয়া থেকে লায়ন নামে আমাকে কানেকশন করাইলো। মিডিয়াতে আমি লায়ন হিসেবে পরিচিতি পাইলাম। তো এইটার পাশাপাশি আমি ফিটনেস ট্রেনিংটাকেও কানেকশন রাখছি, কারণ আমি জানি যে ফিটনেস ট্রেনিং এমন একটা জিনিস, এটা যখন আমাদের দেশের মিডিয়ার যারা সেলিব্রিটি বা যারা স্টার, তাদেরও যখন ফিজিক্যাল কন্ডিশনটা ওই রকম সৌন্দর্য আসবে, তখন সাধারণ মানুষও তাদের দিকে আকর্ষিত হবে, যেটা বলিউডে দেখি, হলিউডে দেখি। তো আমি চাইছি আসলে ফিজিক্যাল কন্ডিশনটার পরিবর্তনের মাধ্যমে একটা নতুন জেনারেশন ক্রিয়েট হোক। মানুষ যাতে স্মার্টলি তাদের বডি ল্যাঙ্গুয়েজকে কাজ করতে পারে, এবং ফিল্মে বা ওয়েব সিরিজ বা নাটকে যখন তাদের বডি ডেভেলপমেন্ট দেখে, তাতে যাতে মানুষ মুগ্ধ হয়। মেনলি মানুষকে তো ইমপ্রেস করাতে হবে। আপনি যদি ফিট থাকেন, আপনার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে। কিন্তু আমরা যদি ফিট না থাকি, আমরা যদি ইচ্ছা মতো খাওয়া দাওয়া করি, আমরা যদি লাইফস্টাইল ঠিক মতো না করি, তাহলে আমাদের সবকিছু হারাবে। তো ওই অনুযায়ী আসলে আমি নিজেকে এই জায়গায় নিয়ে আসছি। স্বাস্থ্য সচেতন হতে গেলে এখানে ডিপেন্ড করে কি, খাবার নাকি সচেতনতা? দুইটাই। খাবার, আপনাকে ন্যাচারাল খাবারের সাথে কানেকশন হইতে হবে। আপনি যদি সুস্থতা দুই রকম, একটা হচ্ছে যে মনের সুস্থতা, আর একটা হচ্ছে দেহের সুস্থতা। আপনি যদি দেহের সুস্থতা চান, তাহলে আপনি ধরেন সকালে 2টা রুটি খাইলেন, 3টা আটা রুটি খাইলেন, ডিম খাইলেন, ভাজি খাইলেন, ডাক্তাররা যেটা বলে। আপনি দুপুরে এক কাপ ভাত খাইলেন, সবজি খাইলেন, সন্ধ্যাবেলা আবার 2টা আটা রুটি খাইলেন, ব্রাউন আটা রুটি আর সবজি খাইলেন বা দুধ খেলেন। এটা কিন্তু দেহের একটা সুস্থতা, রাইট? কিন্তু আমরা যদি দেহ এবং মনের সুস্থতা একই সাথে যাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ওই খাবারটাতে কিছু কিছু জিনিসে কাঁচা খেতে হবে। যেমন সকালে আপনাকে লাইভ ফুড যেগুলো, এক্স্যাক্টলি, সকালে আপনাকে বাদাম খেতে হবে, সিদ্ধ বাদামই হোক, কিন্তু বাদাম খেতে হবে, খেজুর খেতে হবে, কলা খেতে হবে, পেয়ারা খেতে হবে।
আপেল খেতে হবে, বা আপনাকে সকালের নাস্তাটাই হইতে হবে হেলদি, বা কফি খেলেন, র কফি, ব্ল্যাক কফি খেলেন, বা রং চা খেলেন, কিন্তু আমরা কি করি, আমরা সকালে 3-4টা পরোটা খাচ্ছি, তারপর ডিমবাজি দিয়ে। হ্যাঁ ডিমবাজি দিয়ে, তারপর হচ্ছে দুধ চা খাচ্ছি, যেটা দুধ, পানি এবং চা পাতি এবং চিনি 4টা মিশ্রণে একটা ভয়ানক টক্সিন তৈরি হয়, যেটার কারণে আমাদের সোসাইটির মানুষ এত উত্তেজিত। এটা কিন্তু কেউ বুঝে না। ব্রিটিশরা কিন্তু আমাদেরকে চায়ের নেশাটা এই জন্যই দিয়ে দিচ্ছে। অরিজিনাল চা কিন্তু এটা না। অরিজিনাল চা খেতে হলে আপনাকে জাপান, চায়নাতে যেতে হবে। ওরা কি ধরনের চা খায়, ওইটা হচ্ছে চা। কিন্তু আমরা কি খাচ্ছি, আমরা 4টা জিনিসকে মিক্স করে একটা টক্সিন তৈরি করতেছি, যেটা খাওয়ার পর আমরা উত্তেজিত, আমরা কখনো হার মানতে রাজি না। আমাদের ভিতরে রাগ, হিংস্রতা, গোস্বা, অভিমান, প্রতিহিংসা, লোভ, লালসা, এই সব কিছু কিন্তু এই টক্সিন থেকেই জন্ম নেয়। কারণ আপনি 4টা জিনিস খাওয়ার পর, ধরেন চিনিতে আপনার ইনসুলিন ডেভেলপ করতেছে, আপনার রক্তে ফ্লো বাড়তেছে, আপনি উত্তেজিত হচ্ছেন, কিন্তু আপনি উত্তেজনার কাজ করতেছেন না। তখন আপনার কি হবে, আপনার মাইন্ড নেগেটিভ দিকে ডাইভার্ট হবে। আপনার শরীরে এখন অনেক শক্তি, কিন্তু আপনার শক্তি খরচ করতে পারতেছেন না, আপনার মাইন্ড কি হবে, নেগেটিভ দিকে ডাইভার্ট হবে। এটাই হচ্ছে, যার কারণে আমাদের সোসাইটির এত পরিবর্তন। 1980, 90, 95 পর্যন্ত এরকম ছিল না। 2000 সালের পর আস্তে 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 মানুষের সাইকোলজি পরিবর্তন হইলো। ফার্মের মুরগি খাওয়া শুরু করলো। ফার্মের মুরগি কি খায়, ফার্মের মুরগি যেই খাবারটা খায় দ্রুত মোটা হচ্ছে, ওইটাই তো আমরা আবার রান্না করেই খাচ্ছি। আচ্ছা। তার মানে কি, সাইকোলজিক্যালি আমরা বিষ খাচ্ছি। এক্স্যাক্টলি। এই বিষে আমাদেরকে শেষ করতেছে। আপনি আসলে বললেন যে আমাদের আসলে খাবারটা নিয়ন্ত্রণ করে আমাদের শরীর এবং বিশেষ করে মনকে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের যারা মানুষ আছে, ম্যাক্সিমাম ধরে নেন আপনি 80% মানুষ কিন্তু এত সচেতন না। Exactly. বিশেষ করে তারা মানে বুঝেই না আসলে কি খাবারটা খেলে আমরা সুস্থ থাকবো এবং কি খাবারটা আমাদের শরীরের জন্য ভালো। তো এই জায়গা থেকে এদেরকে কিভাবে আসলে করা যায়, সচেতন করা যায়? আচ্ছা, এটা নিয়ে আসলে বেসিক্যালি আমি 2000 সাল থেকে কাজ করি। আমি আপনাকে বলছি, যখন আমার চোখের প্রবলেম ধরা পড়ে, আমি ফ্রাস্ট্রেশনে ছিলাম। আমি অনেক ভাবছি যে আসলে কি করলে আমার মতো এরকম অনেক মানে যারা ডিপ্রেস বা যারা ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছে, বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন রকম সমস্যা একটা বয়সে আসার পর দেখা দেয়, কেরিয়ার এই জন্য নষ্ট হয়, অনেক কিছু। এটার জন্য কি করণীয়? তো দীর্ঘ 24 বছর সাধনা করে বা আমি রিসার্চ করে আমি একটা বই লিখছি, যে বইটা নাম হচ্ছে শরীরচর্চা ও সুখী মনের আশ্রম। এই বইটাই আমার ওই দিক নিদর্শন আছে। এখানে খাবারের রুটিন আছে, এখানে ব্যায়ামের রুটিন আছে, এখানে মেডিটেশনের রুটিন আছে, এখানে লাইফস্টাইলের রুটিন আছে, যে কি করলে একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকতে পারবে। এখানে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে। তো এইটাই হচ্ছে সে ফর্মুলা। এবং আমি এই বইটা যখন লিখছি, তখনই আমি মানে কল্পনা করছি যে আমি এরকম একটা বই লিখবো, যে বইটা পুরো পৃথিবীর মানুষ স্টাডি করবে, পুরো পৃথিবীর মানুষের এটা একটা চ্যাপ্টার হবে। প্রতিটা মানুষের ভার্সিটিতে এই বইটা নিয়ে গবেষণা হবে, তারা ব্যায়াম করবে এবং এই রুটিন অনুযায়ী তারা চলবে। তো ইনশাল্লাহ এটা সাকসেস হচ্ছে। অ্যামাজন আমাদের সাথে কন্ট্রাক্ট করেছে। অ্যামাজনে এই বইটা ইবুক হিসেবে যাবে ভেরি সুন, এই বছরই যেতে পারে। সব প্রসেস চলতেছে, ইংলিশে প্রুফ রিডার দেওয়ার জন্য আমরাও রেডি করে ফেলছি। তো এইটা একটা বড় আমার তরফ থেকে বলা যায় যে আমি মানুষের জন্য এই জিনিসটা তৈরি করছি, এই বইটা লিখছি, এই জ্ঞানটা সবার সামনে আমার 25 বছরের সাধনাকে বিস্তৃত করার চেষ্টা করছি, যেটার মাধ্যমে প্রত্যেকটা মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে এলিট জায়গা পর্যন্ত যাতে এই বইটা সবার ড্রয়িং রুমে, সবার বাসার ভেতর থাকে, যাতে তাদের দিন শুরু হয় এই বইটা পড়ে এবং এই বইয়ের যে ব্যায়ামগুলো, যেই ফর্মুলাটা আছে সেইটা অনুযায়ী করা। তো এইটা যদি কেউ করতে পারে ঠিকমতো, ইনশাল্লাহ আমি মনে করি যে একটা সোসাইটি, একটা জেনারেশনই চেঞ্জ করা সম্ভব। আপনি এটা খুব ভালো করে জানেন যে একটা জেনারেশন বা একটা সোসাইটি চেঞ্জ করার জন্য আসলে কি প্রয়োজন। 2টা জিনিস আমরা করতে পারি। এক হচ্ছে মোটিভেশনাল স্পিচ বা কথা, আর একটা হচ্ছে এমন কোনো জ্ঞান যেটা বইয়ের মাধ্যমে বা ভিজুয়ালেশনের মাধ্যমে সেটা মানুষকে দেখানো, যে এই রুটিনে চললে, এক্স্যাক্টলি এই রুটিনে চললে আপনারা ঠিক থাকবেন। যখন মানুষ বিশ্বাস করবে এবং ওই জেনারেশনটা যখন ওই ফর্মুলায় যাবে, ধরেন এই বইটা প্রতিটা এটা রকমারিতে পাওয়া যায়। এখন বাংলাদেশের সব মানুষ যদি রকমারি থেকে এই বইটা কিনে, এই বইটা আস্তে আস্তে তারা রুটিনের মধ্যে, তাদের লাইফস্টাইলের রুটিনের মধ্যে নিয়ে যায়, তখন তারা কিন্তু আস্তে আস্তে সুস্থ হবে। একটা জেনারেশন কিন্তু সুস্থ হয়ে গেল। তো কাজটা করলাম কি, 25 বছর আমি স্টাডি করলাম, রিসার্চ করলাম, আল্লাহর কাছে মনে প্রাণে চাইলাম যে আল্লাহ আমাকে এমন লেখার শক্তি দাও, এমন জ্ঞানের শক্তি দাও, এমন ব্যায়াম করার শক্তি দাও, অ্যাক্টিভিটিসের শক্তি দাও, যেটার মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ একটা নতুন লাইফস্টাইল, নতুন রুটিনে আসবে, যার ভিতরে কোনো ক্রোধ থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, ঘৃণা থাকবে না। এই যে মানবিক যে নেতিবাচক যে চরিত্রগুলা, এগুলাকে কিভাবে অদৃশ্য করা যায়, সেটার জন্য তুমি আমাকে জ্ঞান দাও। আল্লাহর কাছে আমি এটা চাইছি ভাই, আল্লাহ আমাকে এটা দিচ্ছে। আমি সেই লেখাগুলো এখানে লিপিবদ্ধ করছি, যে রুটিনে চলে একটা মানুষ
তার সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা এবং দয়া নিয়ে সে সারাটা দিন শুরু করতে পারবে এবং তার সারাটা দিন সাকসেসের মধ্যে যাবে, এটা ট্রু। শুধু এই ব্যায়ামের রুটিনটা আপনাকে 40 দিন করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম আপনার কথাগুলো। বিশেষ করে আমার যারা অডিয়েন্স আছে তাদেরকে আমি একটু বলতে চাই, আসলে বইটা আমি খুব মনোযোগ দিয়ে দেখলাম। আমরা অনেকেই আসলে জিম করি কিংবা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অনেক প্রসেসই মেনটেন করি, কিন্তু বিষয়টা হচ্ছে কি, শরীর তো বিভিন্নভাবে মেনটেন করা যেতে পারে, কিন্তু আপনি কিভাবে কার কাছে যাবেন বা কোন জিনিসটা ফলো করবেন, কোন প্রসেসটা ফলো করবেন, এবং সেটা যদি হয় একদম প্রমিনেন্ট এবং অবশ্যই সাগর ভাইয়ার মতো যে কিনা দীর্ঘদিনের সাধনা এবং সে নিজের উপরে সেটা অ্যাপ্লাই করে তার এই অভিজ্ঞতা থেকেই কিন্তু সে এই বইটা লিখছে। আশা করি এই বইটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবং এখানেই সেই তথ্যগুলোই পাবেন যে তথ্যগুলা আপনাকে অ্যাকচুয়ালভাবে আপনার শরীর এবং মনকে সুস্থ রাখতে পারে। কি ভাই, ঠিক বলছি তো? এক্স্যাক্টলি। এবং এটা রকমারিতে পাওয়া যাবে, রকমারির অফিসিয়াল অনলাইনে এটার অর্ডার দিলেই চলে আসবে। ওকে, এখন আমরা একটু অন্য বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম ভাই, সেটা হচ্ছে যে আপনি সিনেমাতে কাজ করতেছেন, ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করতে গেলে কি অ্যাজ এ একজন জিম ট্রেনার, আই মিন ফিটনেস ট্রেনার, সো ফিটনেস ট্রেনার একটা আলাদা জিনিস এবং ফাইট ডিরেক্টর আলাদা জিনিস। একটা শরীর তত্ত্বীয় বা শরীরকে গোছানোর জন্য তৈরি হয়, আর একটা হচ্ছে অ্যাকশনটাকে মডিফিকেশন করা, অ্যাকশনটাকে ডিজাইন করা। ইয়েস, সো এই দুইটা জিনিস তো আলাদা। আলাদা জিনিস হওয়ার কারণে এই যে এটার জন্য আলাদাভাবে কি কোনো প্রস্তুতি দিতে হবে? ধরেন নতুন একজন ফাইট ডিরেক্টর হতে চায়, সেক্ষেত্রে সেও আপনার জায়গায় বা আপনার মতো করে কাজ করতে চায়, সেটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে বেশ কিছু কাজ করতে হয়। যেমন আপনি যদি এক্সারসাইজের অনেকগুলো ফর্মুলা আছে, আপনাকে ফাংশনাল এক্সারসাইজ এবং স্ট্রং বডি মানে বডি, একটা হচ্ছে ফাংশনাল বডি, একটা হচ্ছে স্ট্রং বডি। ফাংশনাল বডিটা কি, আগে যদি আমরা যাই, ফাংশনাল বডি হচ্ছে দ্রুত গতিতে চলাফেরা করার ক্ষমতা, উঠা বসা দ্রুত করার ক্যাপাসিটি, মানে শরীর সবসময় অ্যাক্টিভ। এটা ওইটার জন্য ফাংশনাল এক্সারসাইজ আলাদা প্যাটার্নের একটা রুটিন ডিজাইন করে করতে হয়। আর স্ট্রং বডি কি, স্ট্রং বডি হচ্ছে আপনার মাসেল, আপনার বাইসেপ থাকতে হবে অনেক বেশি, আপনার ট্রাইসেপ থাকতে হবে অনেক বেশি, তো আর তার সাথে আপনার চেস্ট, আপনার প্রতিটা মাসেলকে ডাম্বেল, বারবেল, চেস্ট প্রেস এগুলো দিয়ে আপনার এটাকে বিল্ড করা, স্ট্রং করা। তো এখন এই দুইটার মধ্যে কিন্তু অনেক মানুষ কাজ করে না। এই দুইটা নিয়ে কাজ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। যেমন ফাংশনাল এক্সারসাইজ অনেক পরিশ্রমের, আবার স্ট্রং বডি এক্সারসাইজেরও অনেক পরিশ্রমের। তো এই দুইটাকে যখন আপনি মেলবন্ধন করবেন, এই দুইটা জিনিসকে যখন একত্র করবেন, তখন আপনার ভিতরে একটা ব্যালেন্সিং পাওয়ার আসবে। ওই ব্যালেন্সিং পাওয়ারটা আসার পরে আসলে আপনি যদি মনে করেন যে আপনি অ্যাকশন কোরিওগ্রাফার বা ফাইট ডিরেকশন দিতে চান, সেটা সম্ভব। কিন্তু সেটার জন্য আপনাকে প্রস্তুতিগুলো কি নিতে হবে? আপনাকে প্রচুর ফাইট দেখতে হবে, অ্যাকশন দেখতে হবে বিভিন্ন দেশের। 1, 2 নাম্বার হচ্ছে ওই অ্যাকশনগুলোকে আপনাকে মানে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আপনি খালি দেখছেন কল্পনায়, কিন্তু আপনি করতেছেন না। আপনার ফিজিক্যাল কন্ডিশন যদি ফাস্ট না হয়, আপনি অ্যাকশনটা দেখাবেন কিভাবে? 3 নাম্বার হচ্ছে অ্যাকশনের সাথে মানে গল্পের ডিজাইন কি। এখন একটা অ্যাকশন ধরেন গ্রামের অ্যাকশন, লাঠি টাঠি নিয়ে লুঙ্গি টুঙ্গি পরে অ্যাকশন করতেছে। এখন ওইখানে তো আপনি হলিউড ভাইব দিতে পারবেন না, ওইখানে তো আপনি ক্যারাটি স্টাইলিক পাঁচ মারতে পারবেন না। ওইখানে আপনাকে ওই যে ক্যারেক্টারটা, ওই যে সে গ্রামের একটা ছেলে, গ্রামের ছেলে কিভাবে হাত দিয়ে মারে, ওইভাবেই দেখাইতে হবে। তার মানে কি, আপনাকে রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে। তার মানে অ্যাকশন জিনিসটাই হচ্ছে স্টাডির ব্যাপার। আপনি কি অ্যাকশনটা করতে যাচ্ছেন, অ্যাকশনের সাথে কি রিয়াকশন, নিউটনের 3য় সূত্র, অ্যাকশন কার রিয়াকশন। আপনাকে অ্যাকশন করার আগে জানতে হবে যে ওইখানে রিয়াকশনগুলো কি হবে, দেন আপনি গল্পটা কি, আর কি গল্পটা সাথে এটাই বললাম যে রিয়াকশন ডিজাইন। রিয়াকশন ডিজাইন হলে আপনি ভালো একজন ফাইট ডিরেক্টর হতে পারে। তার মানে শুধুমাত্র যে একজন ফিটনেস ট্রেনার হইলেই সে ফাইট ডিরেক্টর হতে পারবে না, একজন আলাদা দক্ষতা লাগবে এবং স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে এবং অ্যাকশন ডিরেক্টরদের সাথে অ্যাসিস্ট হিসেবে কাজ করতে হবে, তাহলে সম্ভব। ওকে, আমাদের সবারই মোটামুটি, আমরা যারা ইয়াং জেনারেশন, আমাদের সবার ভিতরে একটা ফ্যান্টাসি থাকে যে আমরা 6 প্যাক বানাবো। আচ্ছা, ইভেন শুধুমাত্র যে আমরা ইয়াং জেনারেশন বিষয়টা এরকম না, আমাদের অনেকেই আছে যারা কিনা আমরা একটু শরীর ফিট রাখতে চাই এবং আমরা হয়তো একটা ফ্যান্টাসি জায়গা থেকে খুব একটা মিশন নেই যে না আমরা 2 মাসের ভিতরে 1 মাসের ভিতরে 6 প্যাক বানাই ফেলবো। এটা কি আদতে সম্ভব? এবং আরেকটা বিষয় হচ্ছে দ্বিতীয় যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে 6 প্যাক বানানোর পরেই কি তাকে আমরা সুস্থ বলতে পারবো? আমি দ্বিতীয়টাই আগে বলি, 6 প্যাক থাকার পরে আপনি কখনোই নিজেকে সুস্থ বলতে পারবেন না, বিকজ সুস্থতাটা হচ্ছে আলাদা একটা ডিজাইন। যেমন আমার এই বইয়ের মধ্যেই লেখা আছে, আমাদের 3টা ইন্দ্রিয় গ্রন্থির উপর আমাদের ফুল হিউম্যান বডি, জ্ঞান ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয় এবং অন্তর ইন্দ্রিয়।
জ্ঞান ইন্দ্রিয়ের কাজ কি, যেই জিনিসগুলো দ্বারা আমরা জ্ঞানকে আহরণ করি, যেমন চোখ, চোখ দিয়ে আপনি আমাকে দেখতেছেন, আমার ভিজুয়ালাইজেশন বুঝতেছেন, আমার সম্পর্কে রিড করতে পারতেছেন, এটা হচ্ছে চোখের মাধ্যমে মস্তিষ্কের কানেকশন। কান, আমার কণ্ঠের স্কেল শুনতেছেন, বিভিন্ন শব্দ শুনতেছেন, কানের মাধ্যমে মস্তিষ্কে যাচ্ছে। নাক, শ্বাস প্রশ্বাস গ্রহণ, যার মাধ্যমে আপনার ডান নসিকা এবং বাম নসিকা দ্বারা আপনার শক্তি অনুভূত তৈরি হয়। 4 নাম্বার হচ্ছে জিভ, যা দ্বারা আপনি কথা বলেন এবং খাবারের স্বাদ গ্রহণ করেন, এটাও মস্তিষ্কের সাথে কানেক্টেড। এবং 5 নাম্বার হচ্ছে আপনার স্পর্শ, আপনি টাচ করলেন, আপনি এটা স্পর্শ করলে বুঝলেন যে এটা একটা বই, আপনি এই পাতাটা হাত দিয়ে বুঝলেন এটা একটা গাছের পাতা। এইটার যে রিয়াকশন, এটার রিয়াকশন এক না। তার মানে কি, এই 5টা জ্ঞান ইন্দ্রিয়ের মাধ্যমে আপনার হিউম্যান বডিকে আপনাকে বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে কর্ম ইন্দ্রিয়, যেই জিনিস দ্বারা আমরা কথা বলি, যেমন আমাদের কাজ করার যে প্রবণতা, আমরা কথা দ্বারা কিন্তু অর্ডার দিই, আমি এখান থেকে একজনকে অর্ডার দিলাম, সে আইসা আমাকে একটা জিনিস দিয়ে গেল, তার মানে কি এটা কর্মের সাথে কাজ কানেক্টেড। সেম হাত, আমরা বিভিন্ন কাজ করি, কর্ম ইন্দ্রিয়ের সাথে কানেক্টেড। পা, আমরা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করি, কানেক্টেড। এরকম করে কর্ম ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয় এবং সর্বশেষ হচ্ছে অন্তর ইন্দ্রিয়, মন। এই মনকে ব্যালেন্স করা, এই দুইটা এই গ্রন্থির সাথে কাজের সাথে এই মনকে ব্যালেন্স করে আপনি একজন সুপ্রিম হিউম্যান মানুষ হিসেবে তৈরি হইতে পারবেন, সম্ভব এটা। তো এই জন্য 6 প্যাক হচ্ছে একটা ডিজাইন, যে আমি 6 প্যাক বানাইলাম, আমি লাইফস্টাইল যা ইচ্ছা তা করলাম, কিন্তু আমি 6 প্যাক বানাইলাম। আমার ভিতরে যে সচেতনতা বোধ, একজন মানুষ হিসেবে আমার সোসাইটির প্রতি যে দায়িত্ব, কর্তব্য, এবং সমাজ বলেন, প্রাণী বলেন, মনুষ্য নৈতিকতার যে নিজের ভিতর ক্রিয়েট করার পজিটিভ এনার্জি যে তৈরি করা, সেটা হচ্ছে মূল মানে কাজ। এখন আমি 6 প্যাক বানাই, আমি একজন সুস্থ মানুষ হিসেবে নিজেকে কখনো বলতে পারবো না। আমাকে সুস্থ হইতে হইলে আমাকে শারীরিক এবং মানসিক সুস্থতার পাশাপাশি আমার যে ভিতরের যে গ্রন্থিগুলা, আমাকে বোঝার জন্য যে সুস্থতা, সেটা আমাকে সবার আগে কাজ করতে হবে। সো এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি 6 প্যাক বানাইলেন, কিন্তু আপনার আইকিউ সেন্স নাই, আপনি সোজা তাকাইছেন, কিন্তু আপনার বাম দিকে কি হচ্ছে আপনি বুঝতেছেন না। আচ্ছা, আপনি পিছন দিক থেকে আপনাকে ডাকতেছে, কিন্তু আপনি মোবাইলে ডাইভার্ট হয়েছেন দেখে পিছনের মানুষের কথা আপনি শুনতেছেন না। এই যে এগুলোর জন্য কমিউনিকেশন ব্রেক হয়, আপনাকে কেউ পছন্দ করবে না। আপনার চোখের দৃষ্টি যদি ভালো না হয়, আপনার জ্ঞান যদি ডেভেলপ না করে, আপনি অফিসিয়ালভাবে হোক বা যে কোনো জায়গায় কিন্তু আপনি লাস্টিং করতে পারবেন না। এই যে মানুষের জব চলে যায়, বা যে কোনো জায়গা থেকে মানুষের অধঃপতন কেন হয়, তার জ্ঞান ইন্দ্রিয় কাজ করে না, সে বেশি কথা বলে, আর নাহলে তার চোখের ইন্দ্রিয় নষ্ট, বা সে কানে কম শুনে, বা তার শ্বাস প্রশ্বাসের গ্রন্থিতে প্রবলেম, বা তার জীবের প্রবলেম, সে বেশি খায়, যার কারণে সে কাজ করতে পারে না। দেখেন, জ্ঞান ইন্দ্রিয়ের ভিতরেই এমন একটা ব্যালেন্স হিউম্যান বডিকে আল্লাহ তাআলা দিয়ে রাখছে, আপনি যদি জ্ঞানকে কাজে না লাগান, আপনার এই 6 প্যাক দিয়ে কোনো কাজ হবে না। ওকে, তাহলে শুধুমাত্র যে আমরা 6 প্যাক বানায় মোটামুটি সবাইকে দেখাইলাম, আসলে এটা আসলে অ্যাক্টিভ না থাকলে এটা শুধু বডি বানাইলে তো হবে না। আপনার মানুষ হিসেবে আসলে আপনি কতটুক আপনি নিজেকে ওই জায়গাটা মানে সোসাইটির জন্য, প্রাণীর জন্য, মানুষের জন্য কি করতে যাচ্ছেন বা কি করতে পারতেছেন, সেটা হচ্ছে মূল কথা। আমাদের হিউম্যান বডিতে শক্তি থাকা বেশি প্রয়োজন নাকি সুস্থ থাকা বেশি প্রয়োজন? অবশ্যই সুস্থ থাকাটা প্রয়োজন। সুস্থতা হচ্ছে একটা, এখান থেকে আমাদের ধর্ম, ইসলাম ধর্মের বলা আছে, সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আপনি সুস্থ থাকলে আপনার শক্তি অর্জন করতে পারবেন, কিন্তু আপনার শরীরে অনেক শক্তি আছে, কিন্তু আপনি সুস্থ না, আপনি বেশিক্ষণ টিকতে পারবেন না। আমি এরকম অনেক মানুষকে ট্রেনিং করেছি, যারা মনে করেন যে গাড়ি উঠায় ফেলতে পারে, এত শক্তি, কিন্তু তাদের মেরুদণ্ডের প্রবলেম, তারা ঝুঁকতে পারে না বেশি, তারা অল্প বয়সে হাঁটু, তাদের এখানের যে জেলিটা আমাদের হাঁটুর মধ্যে, ওই জেলি ক্ষয় হয়ে গেছে, শুকায় যাচ্ছে, তাদের 40-এর পরে তাদের আর স্ট্যামিনা পাওয়া যাচ্ছে না, কারণ তারা যে সুস্থতার জন্য তারা বডিটা বানায় নেয়, তারা শক্তি বাড়ানোর জন্য, যেটা আমাদের কালচারে এখন বেশিরভাগ ছেলেমেয়েরা করতেছে, যে তারা হিউজ বডি দেখাইতে চায়। তারা 100 কেজি দিয়ে তারা চেস্ট প্রেস মারতেছে, তারা বাইসেপ মারতেছে 50-100 কেজি দিয়ে, হাত ফুলতেছে, তারা মনে করতেছে এইটা মনে বিট করার মতো কিছু, আসলে কিন্তু কিচ্ছু না। তাদের এটা বোঝা উচিত যে তাদের শরীরে 24 ঘন্টা শক্তি এবং 24 ঘন্টা এনার্জি রাখার মতো তাদের বডি বানাইতে হবে। তারা 1 ঘন্টা জিমে গিয়ে ব্যায়াম করে সারাদিন বিছানায় শুয়ে থাকবে বা সারাদিন কম্পিউটারে বসে কাজ করবে, সেই বডির আসলে কোনো ভ্যালু নেই। আপনি এইখান থেকে ইনস্ট্যান্ট হঠাৎ ভূমিকম্প হইলো, আপনি এক দৌড়ে কতটুকু দূরে যাইতে পারবেন, এই যে ক্ষিপ্রতা, এই যে দ্রুত গতি চলার যে ক্যাপাসিটি, এটা হচ্ছে সুস্থতার মেইন আকর্ষণ। আচ্ছা, এটা তো মেইনটেইন করা অনেক কঠিন হয়ে যায়। কোনো কঠিন কিছুই না, আপনাকে শুধু একটা কথা কিভাবে মেইনটেইন করতে পারে, এইটার মেইনটেইনের জন্য তো এই বইটা, সবকিছুর রহস্য, সবকিছুর উত্তরই এইটা। এখানে এমন একটা রুটিন সেট করা আছে, যেটার মাধ্যমে আপনার জ্ঞান ইন্দ্রিয় আপনি ওপেন করতে পারবেন, আপনার কর্ম ইন্দ্রিয় ওপেন করতে পারবেন, আপনার অন্তর ইন্দ্রিয় ওপেন করতে পারবেন। আপনি যখন জ্ঞান ইন্দ্রিয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে জীব,
আপনি যখন জিভের মাধ্যমে আপনি যে কোনো খাবারকে কন্ট্রোল করতে পারবেন, আপনার এক হাতে আছে বার্গার, এক হাতে আছে আপেল, আপনি বার্গারটার দিকে কিন্তু বেশি যাবেন, যেটা মানুষ যায়। আপেল কিন্তু কেউ খায় না, কিন্তু আপনার আপেলটা যদি খান, আপনার বডিতে কি হবে, আপনার ডিএনএ পরিবর্তন হবে। কারণ আপেলের ভিতরে সূর্যের আলো আসে, ধনাত্মক ঋণাত্মক যে এনার্জিটা এই Energy আপেলের create হয়। রসের মধ্যে ক্রিয়েট হয়, এটা আমাদের শরীরের যে বায়োলজিক্যাল যে ফরম্যাট, এটার সাথে আমাদের ডিএনএ কানেকশন হয়, আমাদের ভিতরে এনার্জি ক্রিয়েট হয়। আর বার্গারটা কি, আপনার জিভের মজা মজা করে Right. আপনার সস দিয়ে ম্যানোজ দিয়ে খাচ্ছেন, কিন্তু এটা কি ম্যানমেড ফুড, মানুষ এটা হাত দিয়ে বানাইছে। আর আপেলটা এটা মহান আল্লাহ তাআলা natural। প্রকৃতির মাধ্যমে আমাদেরকে এটা গিফট করছে। তার মানে কি, আমাদের এটাই খেতে হবে। সো আমরা যদি আপেল না খেয়ে বার্গার খাই, তাহলে আমাদের লাইফস্টাইল ধ্বংস। দেহতত্ত্ব নিয়ে কাজ করেন, তো এই দেহতত্ত্ব নিয়ে কাজ করার পরে কখনো কি এরকম মনে করেছেন যে জনপ্রিয় যারা মার্শাল আর্ট আছে, হ্যাঁ, তো এদের অনেক টেকনিক হয়তো বা আপনার কাছে ভুল মনে হয়েছে, কিংবা আমরা যারা অডিয়েন্স, আমরা যারা দেখি, আমাদের কাছে মনে হয়েছে যে না, এটা আসলে এটা করা উচিত হয়নি, বা এই অ্যাকশনটা, এই সিনটা এটা এরকম না হলেও হয়তো হতে পারতো, কিংবা এটা বলে না ওটা যে অতিরঞ্জিত, এই জিনিসটা আসলে কি কখনো এরকম ফিল করছেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা ফিল না করার সবচেয়ে বড় রিজন হচ্ছে, আমরা যদি, আপনি তো ফিল্মের কথাই বললেন, হ্যাঁ, তো ফিল্ম বলতে আমরা কি বুঝি, যেটা অবাস্তব গল্প। গল্প। এখন আমি যদি একটা গল্প দেখতে বসে অন্যমনস্কভাবে দেখি, তাহলে কিন্তু আমি এই অ্যাকশনটাকে উপভোগ করতে পারবো না। কিন্তু আমি একটা গল্পকে যদি চরিত্রের ভিতর ঢুকে অনুধাবন করার চেষ্টা করি, দরজা টরজা আটকে দেখি, তাহলে কিন্তু আমি ক্যারেক্টারের ভিতরে ঢুকবো। আমি ব্রুসলিকে দেখে ইন্সপায়ার্ড হই, আমি মোহাম্মদ আলীকে দেখে ইন্সপায়ার্ড হই, তার মানে কি, আমি তাকে দেখে তার মতো করে হওয়ার চেষ্টা করি। এখন তার মতো হওয়ার চেষ্টা করাটা কিন্তু কখন সাকসেস হয়েছে, যখন আমি ক্যারেক্টারের ভিতরে ঢুকছি, আমার জ্ঞানকে কাজে লাগাইছি, আমার ফোকাসকে কাজে লাগাইছি। ব্যাপারটা এইটাই। অতিরঞ্জিত তাদের জন্যই যারা সেটা করতে পারে না, কিন্তু যারা সেটা করতে পারে, যেমন আপনি আপনার পেটের ভিতরে যদি লোহা দিয়ে অনেকক্ষণ বাড়ি মারেন, এটা আপনি অনেক মানুষের কাছে অতিরঞ্জিত হইতে পারে, কিন্তু আপনি যদি এটা ব্যাখ্যা জানেন, আমাদের নাভিচক্রের সাথে আমাদের ফুল এই তলপেটের কি কানেকশন, এবং আপনার হাতুড়ি দিয়ে এটা মারার পর আপনার কি ডেভেলপ হয়, এবং এটা আপনি কোন সময় গিয়ে মারতে পারবেন। আপনি এখন চাইলে হাতুড়ি দিয়ে মারতে পারবেন, আপনি ব্যথা পাবেন, বাট আমি পার ডে 100টা করে আমি আমার নিজের বেলির মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি মারি, এতে আমার ডেভেলপমেন্ট কি হয়, এটা আপনাকে জানতে হবে, রিসার্চ করতে হবে, স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে। কোনো কিছু গবেষণা ছাড়া হয় না, স্টাডি ছাড়া হয় না। তো Definitely। অতিরঞ্জিত জিনিসটাকে আমি কখনোই বিশ্বাস করি না, কারণ আমি ব্রুসলির বিশাল ফ্যান। আমি হলিউড বলেন, বলিউড বলেন, এবং আমাদের বাংলাদেশের আমাদের রুবেল ভাইয়ের অ্যাকশনও আমি প্রচুর ফ্যান। আমি ছোটোবেলা থেকে আসলে অ্যাকশন দেখে বড় হয়েছি, এবং আমার ভিতরের আমার অ্যাকশনের ভালোবাসাটা এতটাই যে আমি এই এজেও বক্সিং খেলতেছি আল্লাহর রহমতে, এবং আমি সামনে MMA কিক বক্সিংও খেলতে যাচ্ছি চ্যাম্পিয়নশিপ। তো এই যে প্রস্তুতি, এটা কেন হয়েছে, আমি তো ভাবতেই পারতাম আমি 40 বছর হয়ে গেছে, আমি এখন রিটায়ারমেন্টে যাব। বেশিরভাগই বাংলাদেশের মানুষ 40-এ গিয়ে রিটায়ারমেন্টে হ্যাঁ, যায়। অবশ্যই এটাই তো করে। আমি রিটায়ারমেন্টে যাওয়ার চিন্তা করি না, কারণ আমি মনে করি যে আমি মনের দিক থেকে, ফিজিক্যালি দিক থেকে আমি এখনো 18 থেকে 21-এর মধ্যেই আছি। আমার আমার চলন বলন, আমি যদি শক্তিকে ধরে রাখতে পারি, আমি যে কোনো অতিরঞ্জিত জিনিসকেও সাকসেস করতে পারি, এবং করতেছি। তো অতিরঞ্জিত কোনো জিনিসই কিছু না। আমরা যদি কোনো মানুষকে দেখে ইন্সপায়ার্ড হই, তাদের সেই জিনিসটাকে ফলো করার জন্য, তাদের মতো হওয়ার জন্য আমরা স্টাডি করতে পারি, কিন্তু আমরা সাথে সাথে সেটা করতে পারি না। এখন আমাকে দেখে একজন মানুষ নিজের পেটের মধ্যে 100 বার হাত মারলো, সে তো ব্যথা পাবেই, কিন্তু এইটা করার আগে 25 বছর আমি কি করছি সেটা তো তার জানতে হবে। হ্যাঁ, definitely। সো এইটাই আমি বলতে চাচ্ছি, আপনাকে স্টাডি করতে হবে একটা মানুষ এই জায়গায় যাওয়ার জন্য কি কি পদক্ষেপ পার করতে আচ্ছা, হবে। অনেক সময় কিন্তু এরকম হয়, ধরেন হচ্ছে আমরা যারা খুব ফ্যান্টাসি জাতি, তো আমরা এখন ফ্যান্টাসিজমের জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমরা সিনেমা দেখে শিখতেছি কিভাবে চুরি করতে হয়। আমরা কিন্তু ধুম 3, হ্যাঁ। 2 দেখে অনেকেই শিখে ফেলছি, তামিলের সিনেমা দেখে শিখে ফেলছি এভাবে মারামারি করতে হবে, এভাবে চুরি করতে হবে। Exactly. তো এই বিষয়টা কিভাবে প্রভাবিত করে, যে ফাইট, যেটা জি। মানে ফাইট আপনারা যেটা করেন সিনেমাতে, এই জায়গাটা কি কখনো মনে হয়েছে যে না, এটা দর্শক যদি দেখার পরে তার ভিতরে এই ধরনের রিয়াকশন ক্রিয়েট হতে পারে, নেগেটিভ আর পজিটিভ? অবশ্যই এটা আমি বিলিভ করি, বিকজ আমার 3 নম্বর ফিল্ম আওয়ারা রোমিও, যেটা এখন এডিটিং চলতেছে, আমার প্রথম মুভির ডিরেক্টর সাইম জাফর ইমামি, রুদ্র দ্য গ্যাংস্টারের যে ডিরেক্টর, সেই এটা করছে। এটাতে আমি অ্যাকশন ডিরেক্টর হিসেবে এটাতেও আমি কাজ করছি, এবং এখানে আমার সিলেটে গিয়ে আমার অনেক লম্বা একটা অ্যাকশন করতে হয়েছে। তো ওইখানের যে ক্যালকুলেশনটা ছিল, যে আমার ডিরেক্টর আমাকে বলছে যে আমি ওখানে আবার ভিলেন, ওই গল্পে আমি ভিলেন, আবার আমি অ্যাকশন ডিরেক্টর। আচ্ছা। হিরোর সাথে আমার ফাইট, আমার পিছনে না হইলেও 50টা বাইক, আমি পুরো গ্যাং নিয়ে, আমি ওই এলাকার একটা গ্যাংস্টার থাকি, আমি গ্যাং নিয়ে ওকে অ্যাটাক করি, ও একা এক্সেল হুন্ডা দিয়ে
ও ব্রেক করে ও আমার সামনে এসে দাঁড়ায়, আমি আমার R15 দিয়ে ব্রেক করে আমি দাঁড়াই, দুজনে মুখোমুখি হই, পিছনে 50টা বাইকের পিছনে 100টা ছেলে, 2টা করে ছেলে, হিউজ বড় অ্যারেঞ্জমেন্ট ছিল। এই সাইডে পুলিশ ব্যাকআপ দিচ্ছে, এই সাইডে রিয়েল পুলিশ ব্যাকআপ দিচ্ছে, কারণ এত মানুষই ছিল। তো এইটা দিয়ে আমি আপনাকে বুঝাইতে চাই যে অ্যাকশন তখনও হয় নাই, মানে ক্যামেরা ধারণ করবে, 4-5টা ক্যামেরা আমাদের সব রেডি, আমরা অ্যাকশনটা করব। ওই সময় দর্শকদের যে হইহুল্লা চিল্লাচিল্লি, আমরা যে একটা অ্যাকশন করতে যাচ্ছি সেটা দেখার জন্য তাদের ভিতরে যে উগ্রীব বা তাদের ভিতরে যে হ্যাঁ একটা আগ্রহ নিয়ে আসে, সেই জিনিসটা কিন্তু 3 গুণ বেশি রিয়াকশন আসে হচ্ছে যখন আমরা ক্যামেরায় ফিল্ম আকারে এটাকে দেখি। তো আমি এটাই বলবো যে অ্যাকশনের সাথে রিয়াকশন কানেক্টেড। আপনি যখন একটা অ্যাকশনকে পরিপূর্ণভাবে মানুষকে দেখাইতে যাবেন যে এটা লজিস্টিক অ্যাকশন, আমি আপনাকে হাত দিয়ে ধরার সময় আপনি তো তাকায় থাকবেন না আমার দিকে, আপনি রিয়াকশন দিবেন, রাইট? এই যে অ্যাকশন আর রিয়াকশনের যে কমিউনিকেশন, এটা যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে যে কোনো অ্যাকশনকে নতুনভাবে দর্শকদের কাছে দেওয়া সম্ভব। তো ব্যাপারটা হচ্ছে এটাকে নিয়ে স্টাডি করা উচিত, রিসার্চ করা উচিত যে অ্যাকশনের সাথে রিয়াকশনকে কিভাবে ডিজাইন করে। তো আমাদের দেশের অনেক স্বনামধন্য অ্যাকশন ডিরেক্টর আছে আলহামদুলিল্লাহ, আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখছি এবং অনেকের অ্যাকশন আমাকে প্রভাবিত করছে, যার কারণে আমি অ্যাকশন ডিরেক্টর মানে হওয়ার চিন্তা করছি এবং আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় নিয়ে আসছে। তো অ্যাকশনের একটাই কাজ, সেটা হচ্ছে যে পরিপূর্ণভাবে অ্যাকশনটাকে কমপ্লিট করা, এবং এটা বেশ পরিশ্রমের কাজ। এই জন্য যারা অ্যাকশন করে বা অ্যাকশন হিরো বা অ্যাকশন ভিলেন যারাই হোক, আমি মনে করি তাদের প্র্যাকটিস, তাদের ফিটনেসটাকে সবসময় ঠিক রাখা উচিত। মেডিটেশন কতটা জরুরি আমাদের শরীরের জন্য? মেডিটেশন আসলে আমাদের একদম আমি মনে করি যে সেই প্রাচীন যুগ থেকে মেডিটেশনের একটা কনসেপ্ট এখন পর্যন্ত চলে আসতেছে। মেডিটেশন অনেক ধরনের হয়, আপনি কি ধরনের মেডিটেশন করতে চান সেটার উপর অনেক কিছু বেস করে। আপনি যদি আপনার আত্মার শান্তির জন্য চান, আত্মাকে প্রজ্বলিত করতে চান, তাহলে এক ধরনের মেডিটেশন। আপনি যদি আপনার ভিতরের শক্তিকে প্রকম্পিত করতে চান, সেটা আরেক ধরনের মেডিটেশন। মেডিটেশনের কয়েকটা স্কিল আছে, বৌদ্ধদেব থেকে শুরু করে চীন বা বড় বড় অনেক জাতির মধ্যে কিন্তু মেডিটেশন একটা প্রথা ছিল। তো আমরাও কিন্তু আমাদের নামাজের মধ্যেও কিন্তু আমরা একটা মেডিটেশন করি, আমরা যখন জিকির করি এটা একটা মেডিটেশন। আমি যতবার আল্লাহু আকবার বলবো, আমি যতবার সুবহানাল্লাহ বলবো, আমি যতবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, প্রতিবার একটা এনার্জি ক্রিয়েট হয়, প্রতিটা শব্দের মধ্যে এনার্জি, প্রতিটা ওয়ার্ডের মধ্যেই শক্তি, এটা প্রকম্পিত হয় মহাকর্ষের শক্তির বলয়। তো মেডিটেশন এটা একটা আধ্যাত্মিক জোনরা। এটার জন্য এটাকে বোঝার জন্য, এই মেডিটেশনের কনসেপ্টকে নিজের ভিতরে অন করার জন্য আপনাকে মেডিটেশনের জগতে ঢুকতে হবে। তো এইটা আমাদের হিউম্যান বডি, হিউম্যান সাইকোলজির জন্য খুবই প্রয়োজন। আপনি যদি অস্থির একজন মানুষ হয়ে থাকেন, আপনাকে শান্তির জন্য মেডিটেশন করতে হবে। আপনি যদি অনেক ভীতু একজন মানুষ হয়ে থাকেন, আপনার জন্য মেডিটেশন জরুরি। আপনি যদি প্রচণ্ড রাগী একজন মানুষ হয়ে থাকেন, আপনার জন্য মেডিটেশন জরুরি। আপনি যদি একজন পরশ্রী কাতর, একজন হিংসুক, একজন লোভী, একজন ভয়ঙ্কর জিঘাংসা, কুরুচিপূর্ণ মানসিকতা, নেগেটিভ মানসিকতা, মানুষকে ঠকানো, দুর্নীতি করার মানসিকতা থাকে, কিন্তু আপনি চান আপনি সুস্থ হইতে, আপনার জন্য মেডিটেশন জরুরি। মেডিটেশন একটা মেডিসিন, এটার জন্য কোনো ওষুধ লাগে না, কিছু লাগে না, এটা একটা ধ্যান, একটা জ্ঞান, যেটাকে আপনি আপনার অদৃশ্য এনার্জির ভিতর শক্তির সাথে আপনার কানেকশন করতে পারবেন। আমাদের শরীরের ভিতরে এক ধরনের এলিমেন্ট খেলা করে, আমাদের মনের ভিতরে আবার আরেক ধরনের এলিমেন্ট খেলা করে। তো দেখা যাচ্ছে আমরা আসলে এই কম্বিনেশনটা করতে পারি না। শরীর বলে এক কথা, মন বলে আরেক কথা। এক্স্যাক্টলি। তো এই দুইটা জিনিসকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? আমরা আসলে কার কথা বেশি শুনি? মনের কথা বেশি শুনি নাকি শরীরের কথা দিয়ে মনকে আমরা নিয়ন্ত্রণ করি? খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন। মন হচ্ছে আমাদের সকল শক্তির কেন্দ্রীয় স্থান। আপনি যদি, আমি বলছি যে আমার বইয়ে 3টা ইন্দ্রিয় গ্রন্থির কথা আছে, জ্ঞান ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয় এবং অন্তর ইন্দ্রিয়। এই অন্তর ইন্দ্রিয় হচ্ছে মন, এই জ্ঞান ইন্দ্রিয় আর কর্ম ইন্দ্রিয় হচ্ছে ফুল আমাদের বডির পার্ট। তো আপনি যখন আপনার জ্ঞান ইন্দ্রিয় আর কর্ম ইন্দ্রিয়কে ব্যালেন্স করতে পারবেন, তখনই আপনার অন্তর ইন্দ্রিয় জগতে প্রবেশ করতে পারবেন। আপনি চাবেন আপনার এখানে খারাপ জিনিস চলতেছে, আপনি দেখবেন না। আপনি চাবেন এখানে আপনার হিউজ টাকা পড়ে আছে কিন্তু এটা দুর্নীতির টাকা, আপনি নিবেন না। আপনি জানেন আপনি মুখ দিয়ে একটা মানুষকে কথা বললে সে কষ্ট পাবে, তার চোখে পানি আসবে, আপনি সে কথা বলতে পারবেন না। এই যে মনের নিয়ন্ত্রণ, এটাই হচ্ছে শক্তি। সো মনের নিয়ন্ত্রণটাই হচ্ছে ইম্পর্টেন্ট, দেহের নিয়ন্ত্রণ কোনো ইম্পর্টেন্ট না। দেহ আপনি জানেন যে আপনাকে সকালে উঠে দাঁত ব্রাশ করতে হবে, খাইতে হবে, আঙুলগুলো আছে, আঙুলগুলো দিয়ে চুল স্টাইল করতে হবে, মুখে আপনি লোশন দিতে হবে, হাত পায়ে দিতে হবে, জামা কাপড় পরতে হবে, এটা হচ্ছে দেহের কাজ। কিন্তু মন কি? আপনার প্রশান্তি,
আপনাকে স্নিগ্ধতায় আলোকে রাখবে, আপনাকে শান্তিতে রাখবে। মন যখন পরিষ্কার হবে, সুন্দর হবে, তখন আপনি নেচারের সাথে কানেকশন হতে যাবেন। সো মনের শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি। মনকে ভালোবাসতে বা মনকে বোঝার জন্য আপনাকে সবসময় এই মেডিটেশনের সাথে কানেকশন থাকতে হবে। আর মনই হচ্ছে সেই শক্তির উৎস। না, অনেক সময় এরকম থাকে, কিন্তু ধরেন আমার মনে অনেক শক্তি হবে, যে আমার শরীরে অনেক শক্তি আছে, কিন্তু আমার মনটা সায় দিচ্ছে না, মানে কনফিডেন্সের অভাব যেটা বলে। এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে বলতেছিলাম আসলে যে ওই শরীরের শক্তি আছে, ফিল করতে পারে, বাট তার আত্মবিশ্বাস নাই। আত্মবিশ্বাস নাই। এই দুইটার ভিতরে এই আসলে এই মানে ডিস্টেন্সটা আসলে কেমন? মানে একটা হচ্ছে কেমন আর একটা হচ্ছে কেন। আমি কোনটার উত্তর দিব সেটা বলেন। কেন হচ্ছে এটা আগে বলেন। আচ্ছা, এই দুইটা জিনিসের ইনব্যালেন্স ভাই, যেটা বললাম মেল বন্ধন, সেতু বন্ধন, এই সেতু বন্ধনটা থেকেই কিন্তু আমরা আলাদা হয়ে আছি। যেমন আমরা যদি আমাদের জ্ঞানকে ডেভেলপমেন্ট করতে না পারি, আমরা যদি আমাদের কর্মেন্দ্রিয়কে ডেভেলপমেন্ট করতে না পারি, তাহলে কি হবে? কর্মেন্দ্রিয়ের মাধ্যমে তো আমাদের শরীর শক্তি আসবে। আপনি বাইসেপ উঠাবেন, আপনার হাতের বাইসেপ ফুলবে কেন? কারণ আপনার কর্মেন্দ্রিয় হাত আপনাকে লোহাটাকে উঠানোর জন্য সাপোর্ট দিচ্ছে। আর জ্ঞান হচ্ছে আপনাকে দৃষ্টি নিক্ষেপ, যেমন আপনি এখানে জানেন যে এখানে ডাম্বেল আছে, আপনি ডাম্বেলটা ধরলেন, উঠালেন, এটা জ্ঞান। দেখেন, জ্ঞান এবং কর্ম ইন্দ্রিয় দুইটা কানেকশন হইলো। তারপর হচ্ছে আপনার মনের সাথে কানেকশন, যে আপনি এই যে আপনার বাইসেপটা হইলো, এই যে আপনি শক্তিশালী হইলেন, আপনি কি অহংকারী হবেন? আপনি কি বুক ফুলে, যেটা আমরা সবাই দেখি, বডি টডি হয়ে গেলে সবাই সিনা টিনা টান করে, কাউকে চিনার টাইম নেই, ও সব জিমে এই একই কাহিনী। কিন্তু এইটাই তারা বুঝে না, এই যে তাদের অহংকার বোধটা, এটাই তাদের ট্র্যাকলেস করে ফেলতেছে। এবং এইটার জন্যই তাদের মনের যে আত্মবিশ্বাসটা, এটা একসময় চলে যায়। কারণ দেহের প্রচণ্ড শক্তি আছে, কিন্তু আপনার মনের ভিতরে আত্মবিশ্বাসটা নাই। কারণ আপনি তো সারা জীবন একটা ফেক মানে ড্রিম দেখায় আসতেছেন মানুষকে, আপনার হিউজ বডি, আপনার হিউজ শক্তি, কিন্তু আসলে তো আপনি কিছুই না। আপনি তো একটা ছোট্ট ডিম। মানে যখন আপনি এটা শেষ বয়সে গিয়ে রিয়েলাইজ করবেন যে আপনি লোহা মাইরা শক্তি ঠিকই বানাইছেন, কিন্তু আপনার মনের ওই পবিত্রতা, কনফিডেন্স, শক্তি, এইটাকে আপনি অর্জন করতে পারেন নাই, তখনই তো আপনার মানে একদম মানে বলা যায় যে আপনার লাইফের কেরিয়ারটা হঠাৎ করে তখন আপনি বুঝবেন যে কী পরিমাণ একটা ধাক্কা আপনি খাইছেন। এই জন্য দেহের শক্তির সাথে আপনার মনের শক্তিটা সবচেয়ে বেশি জরুরি, কারণ মনই হচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করে। ইয়াং জেনারেশনের ভিতরে যারা আমরা আছি, এবং আমাদের ভিতরে এক ধরনের টেন্ডেন্সি থাকে, আমি পূর্বেও বলছি, এই যে আপনার বডি বিল্ডিংটা করা শুধুমাত্র আমাদের এখন দেখা যাচ্ছে অনেকেই শো অফ করেও করে। তো এর মানে মেইন কারণটা কি? মানে যারা অনেকেই করতে চায়, এরা কি শুধু শো অফের জন্যই করে, নাকি স্যার সুস্থতার জন্য করতে চায়? আপনার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে একটা মানুষ যখন জিমে আসে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমি দীর্ঘ 25 বছর ধরে জিমের লাইনের সাথে কানেকশন আছে দেখি, এটা আমি জানি। অনেক ধরনের পাবলিকের সাথে আমার কানেকশন হয়েছে, সো এটা আমি জানি। একটা মানুষ যখন জিমে আসে, কেন আসে? সে ডিপ্রেস হয়ে আসে, তার ওজন অনেক বেশি থাকে, তাকে তার আত্মীয় স্বজন, বাবা মা, তারাই কিন্তু তাকে খাওয়ায় মোটা বানাইছে। কিন্তু যখন একটা বয়সে গিয়ে সে দেখতেছে যে সে অসুস্থ হয়ে যাচ্ছে, মোটা হওয়ার কারণে তার বিভিন্ন প্রবলেম হচ্ছে, তখন কিন্তু এই বাবা মারা তাকেই গালি দেয় যে কেন মোটা, কিন্তু খাওয়াইছে কিন্তু তারা। তো দোষটা সবার আগে হচ্ছে ফ্যামিলির, এক নাম্বার। আমি এটা বলি। 2 নাম্বার হচ্ছে, একটা মানুষ যখন জিমে আসে, তার সাথে আমরা কি ব্যবহারটা করি। আমি বেশিরভাগ জিমেই দেখছি যে ট্রেনারদের সাথে যেই সম্পর্কটা হওয়া উচিত, সেই সম্পর্কটা হইতে পারে না। কারণ একটা ট্রেনার একজন মানুষ 20-30টা 50টা মানুষের মেম্বারদেরকে সে নোটিস করতে পারে না, মডিফাই করতে পারে না। তার সবাইকে ইন্ডিভিজুয়ালভাবে তার দিকে টেক কেয়ার করতে হয়। তো সেটার জন্য দেখা যায় যে সে প্রথমেই সে গুরুত্বটা পায় না। আপনি অনেক মোটা শরীর নিয়ে আপনি জিমে গেছেন, আপনাকে ট্রেনের সময় মূল্যায়ন দিচ্ছে না, মানে মূল্যায়ন সে চাইলেও দিতে পারতেছে না, কারণ সে অন্য কাজে ব্যস্ত, অন্য স্টুডেন্টকে সে ট্রেনিং করাচ্ছে। তো ওই জায়গা থেকে তাকে সময় দিতে হবে, তার সাথে কথা বলতে হবে, তার প্রবলেমগুলো বুঝতে হবে, তার প্রবলেমগুলো জানতে হবে। যখন আমরা এই প্রবলেমগুলো জানবো, বুঝবো, তখনই আসলে আমাদের মানে ওই গোলে পৌঁছাতে পারবো। আমরা এই সফলতা তখন গোলটা অ্যাচিভ করতে পারবো। কিন্তু যখন আমরা জিমে যাওয়ার পর আমাদেরকে পাত্তা দিবে না কেউ, আমাদেরকে একটা তাচ্ছিল্য দৃষ্টি, এটা হয় কিন্তু অনেক জিমে আমি দেখছি, একটা মোটা মানুষ আসছে, যারা ফিট হয়ে গেছে তারা তাচ্ছিল্য দৃষ্টিতে তাকায়। আমি সবাইকে একদম হাত জোর করে অনুরোধ করে বলবো যে কখনো জিমের কোনো মানুষকে তাচ্ছিল্য করবেন না, কারণ একটা সময় আপনিও এরকম ছিলেন। আর এই তাচ্ছিল্যতা থেকে কিন্তু অহংকার তৈরি হয়, এই অহংকার থেকে তার ধ্বংস তৈরি হয়। আল্লাহ তাআলা এটা একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে অহংকারই ধ্বংসের মূল কারণ। সো কোনোভাবে আপনাকে অহংকার করা যাবে না। আপনার বডি আজকে আছে, কালকে যে থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। আপনি 4তলা থেকে নামতেছেন, একটা পায়ের ভুল, অন্যদিকে কনসেন্ট্রেশন থাকার কারণে আপনার পা বাঁকে, আপনি সিঁড়ি থেকে পড়ে আপনার হাঁটুর লিগামেন্ট টিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। আমার নিজের চোখে দেখা অহংকারী মানুষ কীভাবে ধ্বংস হয়েছে, এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে ধ্বংসের একটা নমুনা দেখায় দেয়। সো এটা করার তো প্রয়োজন নেই। বাইরের দেশে আমরা কী দেখি, একজন আসলে ওয়েলকাম জানায়, তাকে জড়ায় ধরে, প্রথম পরিচয়।
আমার অনেক ফরেনার ক্লায়েন্ট আছে যাদের সাথে আমার প্রথম পরিচয়, তারা আমার সাথে এমনভাবে পরিচয় হয়েছে যে না আমি তাদেরকে কত বছর ধরে চিনি, অথচ আমার বাংলাদেশের অনেক স্টুডেন্ট ক্লায়েন্ট আছে যারা একটু দেখা যায় সাইকোলজিক্যালি ভাবে এত ক্লোজ বা এত 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 এই জিনিসগুলোকে এত রেসপেক্টলি বোঝা বা মেনটেন করে তারা পারে না, তাদেরকে আমার আস্তে আস্তে ঠিক করতে হয়েছে। মানুষ চাইলেই এটা সম্ভব। তো আমি এই ফিটনেস ট্র্যাক নিয়ে কাজ করার একটাই রিজন, সেটা হচ্ছে আমি বাংলাদেশ না পুরো পৃথিবীর মানুষকে সুস্থ দেখতে চাই, পুরো পৃথিবী। আমার শুধু বাংলাদেশের মানুষের টার্গেট না। আমার বাংলাদেশের মানুষ খুব ভালো আছে আর বাইরের দেশে গ্যাঞ্জাম চলতেছে, এটা তো আমি তো মানে মানুষ হিসেবে আমার দায়িত্ব কি, সকল শ্রেণীর মানুষের প্রতি আমার দায়িত্ব। তো আমি এই বইটা এই জন্যই লিখছি যাতে প্রতিটা মানুষের কাছে এই মেসেজ পৌঁছায়, এই ব্যায়ামের তত্ত্বটা পৌঁছায়, যাতে তারা একটা সুস্থ জীবন এবং পরিষ্কার মন নিয়ে তারা বাঁচতে পারে। আপনি ফিজিক্যালি ফিট হলেন কিন্তু আপনার ভিতরে হিংসা, লোভ, লালসা, মিথ্যাচারিতা, ঘৃণা, কুটনামি, গীবত গাওয়ার টেন্ডেন্সি আপনার ভিতরে আছে, আপনি কিসে সুস্থ ভাই? এটা তো সুস্থতা বলে না। সুস্থতা হচ্ছে পবিত্রতা। আপনার ভিতরে যে পবিত্রতা আসবে তখন আপনার ভিতরে সুস্থতা আসবে। সো পবিত্রতা আনার জন্য আপনার মনের এই নেগেটিভ সোলগুলোকে আপনাকে আগে বের করতে হবে, আর বের করার জন্য এই বই। ওকে, আচ্ছা ভাইয়া, মনে করেন যে এখন তো আমরা যারা বডি বিল্ডিং করি কিংবা আমরা যারা খুব ফিটনেস সচেতন, তারা হচ্ছে অনেকেই আমরা মোটামুটি একটা রিলেশনের ক্ষেত্রে যদি বলি কিংবা প্রেম, সুদর্শন তো অবশ্যই সেটা আছেই। পাশাপাশি দেখা যাচ্ছে আমরা একটা টার্গেট নেই যে না আমার কাউকে ভালো লাগছে, আমাকে এখন হচ্ছে এই ফিটনেস বাড়াতে হবে। তো এটাও যেন তাদের একটা ছোটোখাটো কি বলা যায় অ্যাচিভমেন্ট, যে ওর সাথে তাকে আমার দেখে ভালো লাগছে, তার সাথে আমার একটা রিলেশন করতে হবে কিংবা তাকে আমাকে কনভিন্স করতে হবে, এই জন্য আমি বডি বানাবো। এক্স্যাক্টলি। তো এটাও তো একটা অনুপ্রেরণা হতে পারে ডেফিনেটলি, অবশ্যই। কিন্তু পরবর্তীতে এর মানে কি দাঁড়াচ্ছে আসলে? সম্পর্কে শুরুর দিক দিয়ে কি সুদর্শনটাই প্রাধান্য বেশি পাচ্ছে নাকি ফিটনেস? আচ্ছা, এটার তো আলাদা এক ধরনের কোশ্চেন, তারপরে আমি আপনার এটা উত্তর দিই। এটা এই কোশ্চেনটা কেন করলাম, কারণটা হচ্ছে আমাদের ভিতরে কিন্তু ম্যাক্সিমাম যে টেন্ডেন্সি থাকে সেটা হচ্ছে যে আকর্ষণ করা। আমি এই জন্যই বললাম যে কথার পয়েন্ট ঠিক আছে। এখন কথা সত্য, আমরা আমাদের বিপরীত লিঙ্গে যদি আমরা পুরুষ হিসেবে চিন্তা করি, আমরা বিপরীত লিঙ্গকে আকর্ষিত করার জন্য আমরা ফিটনেস তৈরি করি, বা আমাদের মেয়েদের ক্ষেত্রে সেম, একটা মেয়ে সুন্দর হওয়ার জন্য তার বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার জন্য ওই মেয়েও কিন্তু ফিট হয় এবং এই জন্যই কিন্তু জিমে যায়। তো এইটা আসলে আমি মনে করি যে এটা নেগেটিভ কিছু না, কারণ তাও তো মানুষ সুস্থ হওয়ার একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমার এই মেয়েকে পটাইতে হবে, আমি এই জন্য বডি বানাবো, আমার এই ছেলেকে পটাইতে হবে এই জন্য আমি স্লিম হব, আমার বয়ফ্রেন্ডকে আমার পটাইতে হবে এই জন্য আমার চুল বড় রাখতে হবে, আমার গার্লফ্রেন্ডকে আমার পটাইতে হবে এই জন্য আমার শুধু ফিজিক্যাল না, আমার বাজে টেন্ডেন্সি, যেমন আমি স্মোক করি, আমার স্মোক ছাড়তে হবে, আমার গার্লফ্রেন্ড এটা বলছে। এটা কিন্তু অনুপ্রেরণা। যদি একটা ছেলের জীবনে একটা পরিষ্কার মেয়ে আসে, ছেলেটার জীবনে অনুপ্রেরণা আসবে। একটা মেয়ের জীবনে যদি একটা পরিষ্কার ছেলে আসে, ছেলেটার জীবনে এই অনুপ্রেরণাটা আসবে। এটা তো একটা লজিক্যাল হিসাব। তো এইটা অবশ্যই ভালো, যেই জিনিস দ্বারা আমরা অনুপ্রেরণা পাই, আমাদের মোটিভেশন তৈরি হয়, সেটা ভালো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা ইনব্যালেন্স হয়ে যাই। ধরেন আপনি বডি বানায় ফেলছেন, এখন বডি বানানোর পরের স্টেজটা কি, এটা কিন্তু আমরা কেউ জানি না। আমরা সবাই কি জানি, জিমে ট্রেনার গেলে হ্যাঁ ঠিক আছে বডি বানাই দিতেছি, বডি বানায়ও দিচ্ছে, কিন্তু বডি বানানোর পরের স্টেজ কি, মানে আপনার বয়স তো বাড়বে। তো বয়সটা যখন বাড়বে আপনি সারা জীবন লোহা মারবেন? আপনি কি সারা জীবন লোহা মারবেন? আপনার 30-এর পরে আপনার হরমোনের গ্রোথ চেঞ্জ হয়ে যাবে, আপনার শক্তি, আপনার বডি ডেভেলপ হবে না, বাড়বে না। সেই ক্ষেত্রে কিভাবে আপনার হাড্ডির বোনকে, হাতের আঙুলকে আপনি স্ট্রং রাখবেন, পাওয়ারফুল রাখবেন, স্পিড রাখবেন, গতি সম্পন্নতা থাকবে আপনার কথাবার্তা, চাল চলন বডিতে কিভাবে থাকবে, ওইটার জন্য আলাদা একটা ডিজাইন করা উচিত, যেটা আমরা কেউ করতেছি না। এই জন্য আমাদের দেখা যায় শর্ট টাইম আমরা বডি টডি বানানোর পর যেটা হয়, আমরা অহংকারী হয়ে যাই। এটা ক্যারেক্টার নেচার। আপনি কি দিয়ে বডি বানান? আপনি যদি চিন্তা করেন, আপনি লোহা দিয়ে বডি বানান, রাইট? লোহা জিনিসটা কি? লোহা পৃথিবীর বাইরে থেকে মহান আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠাইছে, এটা একটা গিফট। এই লোহা ধাতু রক্তকণিকার মাধ্যমে, লৌহকণিকা আমাদের শরীরের ভিতরে আল্লাহ তাআলা আগে দিয়ে রাখছে। যখন আপনি লোহাটা উঠাচ্ছেন, ওই রক্তকণিকা এবং মানে ফিজিক্যালি যে আয়রনটা, এই দুইটা একত্র হয়ে শরীরের ভিতরে একটা বিধ্বংসী শক্তি তৈরি হয়, যার কারণে মাসেল ডেভেলপ হয়। এই মাসেল ডেভেলপ হওয়ার পর কি হয়, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায়। আপনি সাধারণ মানুষ থেকে আপনার ভিতরে এই হিংস্রতা আসে যে আপনি তো কাউরে কেয়ার করেন না, এবং এটা ট্রু। আপনি একটু স্টাডি করেন, আপনি দেখবেন বেশিরভাগ জিমের বডি বিল্ডারদের মধ্যে একটা ভাব, আমি কাউরে গণায় ধরি না, টাইম দিই। এক্স্যাক্টলি, এটা কিন্তু তাদেরও দোষ না, লোহা তাদেরকে এটা বানায় ফেলছে। এখন এইটাই আমার কথা, যে এই লোহা থেকে আপনি লোহা মারেন, যেমন আমি লোহা মারি, আমি এখনো 20 কেজি দিয়ে 20 কেজি 40 কেজি দিয়ে বাইসেপ মারি, কিন্তু প্রতিদিন না, একটা রুটিন আছে। এবং এই লোহা মারার আগে আমাকে কি খেতে হবে সেটা জানতে হবে। লোহা মারার পর আমার মাসেলটাকে আমি কিভাবে ম্যাসেজ করব সেটা আমাকে জানতে হবে।
আমি বডি বানাইলাম, শুধু বডিটা বানাইতে জানলাম, বডিটাকে ধরে রাখার মেইনটেইন করাটা আসলে এটা তো আমাকে জানতে হবে। একটা কথা আছে না, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। Exactly. আপনি বডি বানানোর থেকে বডিকে ধরে রাখাটা হচ্ছে কঠিন। বডি অনেকেই বানাইতে পারে ভাই, যেমন টাকা অনেকে বানাইতে পারে, কিন্তু অনেক টাকাওয়ালা মানুষের অনেক রকম টেন্ডেন্সি, আবার অনেক টাকাওয়ালা মানুষের অনেক আলাদা টেন্ডেন্সি। অনেক টাকাওয়ালা মানুষকে আমি দেখছি ভীষণ রকমের সৎ এবং ভালোবাসার পরিপূর্ণতা তার মন, সে কখনো কারো খারাপ চায় না, অনিষ্ট চায় না, সে নেগেটিভিটি কিছু করে না, কিন্তু তাকে আল্লাহ তাআলা বহু টাকা দিছে। আবার আরেক শ্রেণীর মানুষকে দেখছি বহু টাকা দিছে, কিন্তু তার ভিতরে খালি ক্রিমিনালি চিন্তা ভাবনা, মানুষকে ধ্বংস করা। এই যে দেখেন, দুইটা মনোভাবই কিন্তু থাকে। বডির ক্ষেত্রেও সেম, আপনাকে আল্লাহ বডি ঠিকই দিবে, কিন্তু বডিটাকে আপনি কোন দিকে মেনটেন করবেন, পজিটিভ দিকে না নেগেটিভ দিকে, এটা আপনার Right. উপর। আপনাকে আল্লাহ সেই জ্ঞান দিছে, সেই ইন্দ্রিয় সেন্স দিছে আপনাকে বোঝার জন্য, আর সেটাকে আরও ক্যালকুলেটিভলি ইজি করার জন্য আমি এই বইটা লিখছি। যেই বইয়ের মধ্যে সে তত্ত্ব আছে, যেইটার মাধ্যমে আপনি সারা জীবন আপনি সুস্থ, প্রসিদ্ধ এবং খুব ভালো থাকবেন। এটার জন্য আপনার হিউজ পরিমাণ টাকা খরচ করা লাগবে না। মাত্র এই বইটার মধ্যে সব ফর্মুলা ওয়াইজ খাবার থেকে শুরু করে রুটিন সব দেওয়া আছে। এমন না যে খাবারের দামও অনেক বেশি, এমন খাবার যে খাবারটা আমরা সহজেই দেখি, কিন্তু আমরা জানি না যে আসলে এই খাবারটা আমাদের বডিতে এত কাজে লাগে। আচ্ছা, আমি একটু মেনশন করে দিই, তাহলে আপনার বলতে সুবিধা হবে। যারা অনেকে হয়তো বা বই পর্যন্ত রিচ করতে পারবে না, তাদের জন্য যদি একটু সুবিধা করে দিতেন। ধরেন সাধারণ একজন মানুষ যে কিনা শুধুমাত্র 3 বেলা মোটামুটি খাইতে পারে, হ্যাঁ, হয়তো বা খুব বেশি সে প্রোটিন সমৃদ্ধ খাবার খাইতেও পারে না, আবার দেখা যাচ্ছে যে একেবারে মানে খুব স্বাভাবিক খাবার। স্বাভাবিক। তো তার জন্য আসলে কি পরামর্শ থাকতে পারে? এবং সুস্থতা তো অবশ্যই জরুরি, দরকার, পাশাপাশি স্ট্রং থাকবে। ওকে। তো তাকে মেনটেন করার জন্য, তার ওই শরীরটাকে মেনটেন করার জন্য কি খাবার হইলে তার জন্য বেটার হয়? আচ্ছা, শুধু খাবার না, আমি জাস্ট কয়েকটা জিনিস বলে দিই। এই জিনিসটা যদি কেউ মেনটেন করতে পারে, সে সারা জীবন সুখী থাকবে। ফার্স্ট হচ্ছে, সে ঘুম থেকে উঠার পর তার ডান নাকের এভাবে চাপ দিয়ে বাম নাক দিয়ে শ্বাস নিবে। ঘুম থেকে চোখ খোলার পরেই শ্বাস নেওয়ার পরে এটাকে চলমান আছে কিনা সেটাকে তার চেক করতে হবে। এখানে বারবার শ্বাস প্রশ্বাস ছাড়তে হবে এভাবে। আবার সেম এই নাক দিয়েও এটা করার পর সে যদি দেখে যে তার ডান নসিকা বা বাম নসিকা যেটা চলমান, সেই অনুযায়ী যদি সে বিছানা থেকে সে তার পাটা মাটিতে ফালায়, এই ফালানোর পরেই সে হচ্ছে তার লাইফের রুটিনটাকে সে রেডি করতে পারবে। কিছু ফিজিক্যাল এক্সারসাইজ আছে, এটা করার পর সে সকালে জাস্ট 1 মুঠ বাদাম, ধরেন যদি অ্যাভারেজে 1 কেজিও কিনি, ওই 1 মুঠ বাদামে পার ডে 5 টাকা বা 7 টাকা পড়তেছে। আর হচ্ছে 2টা বা 3টা খেজুর, আর 2টা কলা, আর একটা সিদ্ধ ডিম না হলেও চলবে, এতটুকুই সে সারাদিন 11টা পর্যন্ত সে শক্তি পাবে। তারপর যদি সে ধরেন 11টার দিকে একটা পেয়ারা বা প্রকৃতি যে খাবারটা, মানে যেটাতে আপনার সূর্যের আলো, মাটি, পানি, শক্তি দিয়ে যে খাবারটা তৈরি হয়, ওই খাবারটা যদি সে দুপুরে 2টা পর্যন্ত সে খেয়ে টিকা থাকতে পারে, প্রথমে তার প্রচুর খিদা লাগবে, এটা ট্রু, কারণ সে তো রুটি, পরোটা, ডাল ভাজি, স্যান্ডউইচ এগুলো খেয়ে সে বড় হয়েছে। যদি এলিটও ধরে অভ্যস্ত ছিল, এটা তার বডিতে ফার্স্টে অ্যাটাক করবে, কিন্তু 1 সপ্তাহ পরেই তার বডির মধ্যে এনার্জি সে ফিল করতে পারবে। এইটুকু খাওয়ার পর সে দুপুরে 1 প্লেট ভাত খাক, কিন্তু লাল চালের ভাত, সাদা চালের ভাত না। লাল চালের ভাতের সাথে সে ন্যাচারালি কিছু খাবে, মাংস না, ন্যাচারাল খাবার লাইক সবজি, ডাল, একদম ন্যাচারাল, মানে সাধারণ মানুষের খাবার, মানে খুব এলিট না, আমার মুরগি, আমার গরু, এগুলো না। অনেকে ভাবে যে ভাই আমি গরু মুরগি না খেয়ে আমি শুধু শাকসবজিগুলো খাইলে আমি শক্তি পাবো। তাহলে আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, একজন রিক্সাওয়ালা কী খায় আপনি জানেন? একজন মুচিওয়ালা কী খায় এটা আপনি জানেন? একজন সমাজের লোয়ার ক্লাস যারা সবচেয়ে কায়িক পরিশ্রম করে তারা কী খায় আপনি জানেন? আমি জানি। আমি 25 বছর শুধু এই বই আর ব্যায়ামের উপরে স্টাডি করি নাই, আমি সমাজের প্রতিটা মানুষের কাছে গেছি, আমি প্রতিটা মানুষের সাথে মিশছি, আমি প্রতিটা লোয়ার ক্লাস থেকে শুরু করে হাই ক্লাস পর্যন্ত প্রতিটা মানুষের লাইফস্টাইল নিয়ে রিসার্চ করছি, তাদের সাথে সময় দিছি, তাদের সাথে কথা বলছি। আমি দেখছি সবচেয়ে শক্তিশালী মানুষ তারাই যারা অল্প খায়, যাদের খাবারের চাহিদাটা কম। কারণ আল্লাহ আমাদের বডিকে এমনভাবে তৈরি করছে আমাদের পেটকে বড় করার জন্য, আমাদের পেটকে সবসময় ফিট রাখার জন্য। আপনি দেখবেন সোমালিয়া বা নিগ্রো যে জাতিগুলো, ওরা সবসময় শক্তিশালী কেন? ওদের পেট কখনো বড় থাকে না। কিছু মানুষ তো থাকে, ওগুলা বংশগত হরমোন হয়, কিন্তু সব হচ্ছে ফিট, তলপেট নেই। আর যোদ্ধারা বা সত্যিকারের মুসলমান যারা আমরা, আমাদের উচিত কি? আমাদের পেটটাকে ফিট রাখা, কারণ আমরা তো যোদ্ধার জাতি। মুসলমানরা কিন্তু সবচেয়ে বড় যোদ্ধা পৃথিবীর। তো এই যুদ্ধে আপনার হঠাৎ করে একটা যুদ্ধ লাগলো, সাপোজ কোনো না কোনো প্রসেসে, মানে মানসিক যুদ্ধ বলেন, আপনার ঘরের যুদ্ধ বলেন, আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে যুদ্ধ বলেন, মানে কোনো একটা গ্যাঞ্জাম লাগলো, আপনার ফিজিক্যাল ফিট যদি আপনি না থাকেন, আপনি তো সাথে সাথে আপনি পরাস্ত হবেন,
আপনি ধ্বংস হবেন। Right, right. আপনার পিছনে আপনার ফ্যামিলি আছে না, আপনার পিছনে আপনার সোসাইটি আছে না, তারা আপনার জন্য চোখের পানি ফেলাবে, তারপর একসময় আপনাকে ভুলে যাবে। তো সেটার জন্য আপনাকে কি করণীয়? আপনাকে আপনার লাইফস্টাইলের সাথে আপনাকে এমন একটা খাবারের রুটিন যেতে হবে যাতে আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। এই জন্য কী করতে হবে? সকালে 1 মুঠ বাদাম, 2টা খেজুর, 2টা কলা, যদি একটু স্ট্রং হইতে চান তাহলে 2টা ডিম, বা অ্যাবিলিটি যদি থাকে 3টা ডিম, সাদা অংশ, কুসুম খাওয়ার দরকার নেই। তারপর 11টার পর একটু পেয়ারা, দুপুর 1:30টার মধ্যে হচ্ছে 1 প্লেট রাইস, ব্রাউন চালের, আর সাথে সবজি, ডাল, ভর্তা, মানে মোট কথা হচ্ছে যে ন্যাচারাল খাবারের ভর্তা, ধরেন শাক ভর্তা এগুলো। তার সাথে যদি আপনি দেশি চিকেন খাইতে পারেন ইটস ওকে, কিন্তু অন্যান্য মাংসগুলো মাসে একবার খাওয়া যায়। কিন্তু আপনি যেটা বললেন, আপনি সবসময় সুস্থ থাকতে চান, সেক্ষেত্রে আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। দুপুর পর্যন্ত এটা করার পর আপনি সন্ধ্যা 7টা বা 8টার মধ্যে আপনার রাতে ডিনার করে ফেললেন, 3টা রুটি খাইলেন, লাইট খাবার, কারণ আপনি ঘুমানোর পর আপনার শরীর কিন্তু কাজ করতেছে না। আপনি যদি 3 প্লেট 4 প্লেট ভাত রাতে খেয়ে ঘুমান, আপনার শরীরের ভাতগুলো কি 90% মিনারেল, এই পানিটা সারা শরীরে আপনার ছড়ায় যাচ্ছে, আপনার ডায়াবেটিস হচ্ছে, প্রেশার হচ্ছে, আপনার বিভিন্ন রকম অ্যাংজাইটি হচ্ছে, সকালে উঠার পর শরীর নড়ে না, চড়ে না, কিন্তু আপনার রাতে রুটি খেয়ে সকালে উঠেন, দেখবেন আকাশে উড়বেন। কিভাবে সম্ভব? ওকে, আসলে সবই হচ্ছে আমাদের শরীরের সাথে আমরা যেটা অ্যাডজাস্ট করব, ওইটাই হচ্ছে আমাদের আসলে ওইটাতে আমরা অভ্যস্ত হয়ে যাই। আমি কিছুদিন আগে আপনার আরজে নীরব তার একটা শোতে দেখছি, সে একটা ভিডিওতে বলছে সকালে কয়েকটা কাজ করলে নাকি 20 বছর পর্যন্ত আয়ু বেড়ে যেতে পারে স্বাভাবিকভাবে একজন মানুষের, এবং তার ভিতরে সে প্রাধান্য দিছে এবং বলছে সকালে উঠে শীত কিংবা গরম ঠান্ডা পানি দিয়ে গোসল করা, এবং সকালে ওই আপনি যেটা বললেন কাঁচা বাদাম খাওয়া, সামা এরকম কিছু বলছে খুব ন্যাচারালি। এটা করলে নাকি একটা মানুষের স্বাভাবিকভাবে 20 বছর আয়ু, মানে যে কিনা এগুলো করে না তার থেকে 20 বছর আয়ু বেড়ে যাবে। এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? অবশ্যই কথার লজিক আছে, যুক্তি আছে, কিন্তু এর সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমি যে এই প্র্যাকটিসটা করব, এই প্র্যাকটিসটারও তো একটা ফরম্যাট আছে, একটা রুটিন আছে। আমি এখন আমার ঠান্ডাতে প্রবলেম, কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করতেছি, এটা তো হবে না, আমার গরম পানি দিয়ে করতে হবে। আবার আমার গরম পানিতে আমার প্রবলেম, আমার চুল পড়া যায়, আমার ঠান্ডা পানি দিয়ে করতে হবে। এই যে একটা ফর্মুলা বা একটা ডিজাইন, এইটা অনুযায়ী যদি আমরা চলি বা ন্যাচারালের সাথে যদি আমরা থাকি, অবশ্যই আমরা আমাদের হায়াত তো হচ্ছে টোটালি আল্লাহ তাআলা, ডেফিনেটলি, হ্যাঁ। কিন্তু আমরা আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের বেসিকলি আমাদের বলা যায় আমরা আমাদের জীবনটাকে ধরে রাখতে পারবো, কারণ শ্বাসই হচ্ছে আসল। আপনি একটানা 27 দিন পর্যন্ত না খেয়ে বাঁচতে পারবেন, কিন্তু আপনি এক মুহূর্তেও ধরেন 3 মিনিট শ্বাস বন্ধ রাখলে কিন্তু আপনি আর বাঁচবেন না, রাইট? তার মানে কি শ্বাসই শক্তি। একটা কচ্ছপের মানে গড় হায়াত কত? 100 বছর থেকে 300 বছর। কেন? একটা কচ্ছপ শ্বাস নেয় মাত্র 3 থেকে 5 বার, আর একটা কুকুর প্রায় প্রতি সেকেন্ড না, ধরেন মিনিটে তারা 60 থেকে 65 বা অনেক ক্ষেত্রে 35-40ও নেয়। তাদের হায়াত কত? 10 থেকে 12 বছর। মানুষ এখন কি করতেছে? মানুষ এখন খালি মুখ দিয়ে শ্বাস নিচ্ছে। আপনি যে কোনো মানুষের কাছে যান, তাকান, মানুষ এইটাই জানে না যে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়তে হয়, এবং এটা একটা রুটিন। এটা প্রাচীন যুগ থেকে এই ডিজাইনে চলে আসতেছে। আমরা নাক দিয়ে শ্বাস নিব, মুখ দিয়ে ছাড়বো। কেন? আমাদের নাকের গ্রন্থির মধ্যে এমন একটা মেকানিজম সেট করে দিছে আল্লাহ তাআলা, এখানে যে পশমগুলো থাকে এগুলো ফিল্টার হয়ে ভিতরে ঢুকে। এখন আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনি দুর্গন্ধময় জায়গায় যাচ্ছেন, আপনি ওই ফিল্টার হয়ে শ্বাসটা যাচ্ছে, আপনি ক্ষতিগ্রস্ত না। কিন্তু আপনি দুর্গন্ধময় জায়গায় গেলেন, ধুলাবালি জায়গায় গেলেন, আপনি হা করে থাকলেন, ডাইরেক্ট আপনার ধুলাবালু জীবাণু আপনার পেটের ভিতর ঢুকে আপনার শরীরকে নষ্ট করতেছে। এই জন্য আপনি দেখবেন যে যারা মুখ দিয়ে শ্বাস নেয় তারা দ্রুত অসুস্থ হয়ে যায়, তাদের অনেক রকম প্রতিবন্ধকতা থাকে, অনেক সমস্যা হয়। কিন্তু যারা নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ে, পারফেক্ট টাইমিংয়ে ছাড়ে, এবং যদি একটা মানুষ মিনিটে 6 থেকে 7 বার সে শ্বাসকে নিতে পারে, মানে এই ব্যালেন্সটা কেউ তো পারে না। যেমন আপনি কথা বলতেছেন আমার সাথে, আপনি কি এই হিসাব করবেন যে আমি 1 মিনিটে কয়বার শ্বাস নিব? এটা সম্ভব না। কিন্তু মেডিটেশনে সেটা সম্ভব। আপনি মেডিটেশনের মাধ্যমে একটা রুটিন করতে পারেন, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি একবার শ্বাস নিয়ে কতক্ষণ কথা বলতে পারেন, বা একটা শ্বাস নিয়ে আপনি কতক্ষণ হোল্ড করে রাখতে পারেন। এটা যখন আপনি বুঝে যাবেন, তখন শ্বাস প্রশ্বাসের উপর আপনার ব্যালেন্স আসবে। আর ওই ব্যালেন্স আসার কারণেই আপনার যে দমের যত দম যাবে ততই কিন্তু আপনার বয়স কমতে থাকে। মানুষ 50-এ দেখবেন একরকম, 60-এ একরকম, 70-এ একরকম, 80-তে একরকম। কেন? সে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তার বয়সকে শেষ করে দিচ্ছে। আর যারা
শ্বাসকে ব্যালেন্স করতে পারে, শ্বাসকে ধরে রাখতে পারে, মাঝে মাঝে কিন্তু আপনার শ্বাসকে বন্ধ রাখতে হয়, এটা একটা প্র্যাকটিস। একটা লম্বা শ্বাস নিয়ে আপনি 1 মিনিট পর্যন্ত পুরো শ্বাসকে বন্ধ রাখবেন, আপনার শরীরে অনেক রকম প্রবলেম যাবে। আমি যখন বক্সিং খেলি আমার শরীরে তো অনেক পাঞ্চ আসে, আমি ব্যথা পাই, আমি ব্যথাটাকে কীভাবে দূর করি? আমি লম্বা শ্বাস নিয়ে 1 থেকে 1.5 মিনিট হোল্ড করে রাখি। আমার নাক বন্ধ থাকার কারণে আমার মস্তিষ্কের প্রচণ্ড চাপ থেকে আমার সারা শরীরে এনার্জি ক্রিয়েট হয়, আমার ব্যথাগুলো অনুভূত আস্তে আস্তে চলে যায়। এটা একটা ট্রিটমেন্ট, যেহেতু আমি একজন হলিস্টিক থেরাপিস্ট, আমি এইভাবে ট্রিটমেন্টগুলো করি। তো শ্বাস প্রশ্বাস হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যেটা বললেন যে নীরব ভাই এইভাবে বলার কারণে একটা লাইফস্টাইলের কথা বলছে, 100% ট্রু, কিন্তু সেটার সাথে শ্বাস প্রশ্বাসও কানেক্টেড। আপনি যদি লম্বা টাইম হায়াত আপনাকে সুস্থ রাখার জন্য তৈরি করতে চান যে আমি 100 বছর বাঁচতে চাই, এখন আমি 100 বছর বাঁচতে চাই, এটা আল্লাহর কাছে বললেই হবে? আপনাকে মানে একটা নিয়ম, একটা প্রসেস মেনটেন করতে হবে। আপনাকে আপনার সৃষ্টিকর্তার প্রতি সবসময় আনুগত্যতা থাকতে হবে, মনুষ্য জাতির প্রতি আপনাকে ওই সফটনেস কাজ করতে হবে, মানব সেবা করতে হবে, প্রাণীদের সেবা করতে হবে। আপনাকে মানে হালাল পরিষ্কার যে খাবারটা আপনাকে প্রকৃতি থেকে পাচ্ছেন সেটা খাইতে হবে। দেখেন কতগুলো ডিসিপ্লিন। আপনাকে ঘুমাইতে হবে পারফেক্ট টাইমে, 12টার পর রাত জেগে মোবাইল চালালে কিন্তু আপনার শরীরের গ্রন্থি শেষ। ভালো একটা পয়েন্টের কথা বলছেন, একটু জাস্ট অ্যাড করলাম মাঝখান দিয়ে। আমাদের বর্তমান জেনারেশনের কিন্তু মোস্ট অফ দ্য মানে ইয়াং জেনারেশন আমি বলবো রাত জাগে, এক্স্যাক্টলি, এবং তার প্রত্যেকের ভিতরে একটা ফ্রাস্ট্রেশন, এক্স্যাক্টলি, সেটা বিভিন্ন রকমের হতে পারে। ধরেন কারোর হয়তো জবের প্রবলেম, কারোর হয়তো বা পারিবারিক সমস্যা, কারোর হয়তো বা দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম, অনেক প্রবলেম থাকে। তো তারা কিন্তু চায় তারা সুস্থ থাকুক, কিন্তু ন্যাচারালি তারা পারতেছে না। সো এই জিনিসটা আসলে কীভাবে মানে করবে আর কি, মানে কম্বিনেশনটা কীভাবে করবে? আচ্ছা, মানে আপনার কাছে কি মনে হয় ডিপ্রেসড হওয়ার কারণটা আসলে কি? আচ্ছা, রাত 12টার পরে যারা মোবাইল চালায় বা যারা না, সে মেইনলি ধরেন সে চায় না। ইভেন আমিও রাত জাগি। আপনার কথাই বলেন আপনি আমাকে। আমি যদি খুব আমাকে উদাহরণ দিয়ে বলি, ধরেন আমি রাত জাগি। কেন জাগি? আমার কিন্তু রাত জাগার কোনো দরকার নেই, কিন্তু আমার ঘুম আসতেছে না। আচ্ছা, ঘুম আসতেছে। অনেক সময় এমন হয় আমার ব্রেন অ্যাক্টিভ, হ্যাঁ, কিন্তু আমার শরীর চাচ্ছে ঘুম। আমার মাথা কাজ করতেছে, কিন্তু আমার শরীর আর পারতেছে না। এই দুইটার কম্বিনেশন হচ্ছে না, এবং যার কারণে আমি রাত জেগে আছি এবং আমার ডিপ্রেশন কাজ করতেছে। এই জিনিসটা থেকে কিভাবে? আচ্ছা, এইটা ক্ষেত্রে আমি সবচেয়ে মেইন যে রিজনটা বলি, যেটা এখন পুরো ছড়াই গেছে ভাইরাসের মতো, সবচেয়ে বড় রোগ কিন্তু এখন এইটা। মানুষ হসপিটালে যাচ্ছে তো শারীরিক বিভিন্ন সমস্যা, কিন্তু সাইকোলজিক্যালি সবাই এই রোগে ভুগতেছে। আমার অনেক ক্লায়েন্টকে আমি এইভাবে ঠিক করছি। মেইন প্রবলেমটা হচ্ছে কি জানেন? মোবাইলের আলো। এই যে টেকনোলজিটা মোবাইলটা আমাদের জন্য তৈরি করছে, বহির্বিশ্বে কিন্তু এত ফেসবুক অ্যালাউড না। আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম কি? ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব। তো আমরা কি করি? আমরা যখন ফ্যান্টাসি জগতের মধ্যে বারবার স্ক্রিনিং দেখি, শেয়ার করি, এই মোবাইলের আলো কিন্তু আমাদের চোখের রেটিনার মধ্যে যাওয়ার পর কি হয়? আমাদের ডোপামিনকে চেঞ্জ করে ফেলে। আমাদের যে নর্মাল যে ডোপামিনের গতি, সেই গতিটাকে ইনব্যালেন্স করার কারণে কি হয়? যেটা আপনি বললেন, ধরেন আপনি 10:30 পর্যন্ত বা 9টা পর্যন্ত আপনি মোবাইল চালাইছেন, কিন্তু আপনার ঘুম আসতেছে না। কেন? ওই যে মোবাইলে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা আগে যা দেখছেন, এটা আপনার ব্রেনে সংকেত দিচ্ছে, কাজ করতেছে। আপনার যে এখানে পিনিয়াল গ্ল্যান্ড আছে, যেটা আপনার আজ্ঞাচক্র বলে, যেটা সুপার সিক্স সেন্স, এটা আপনাকে বারবার আপনার বডির সাথে ডিস্ট্রয়েড করতেছে। আপনার বডির মানে রেস্ট চাচ্ছে, কিন্তু আপনার মাইন্ড অ্যাক্টিভ। তার মানে কি? আমি আপনাকে বুঝাইতে পারছি যেটা আমি আপনাকে বললাম, মাইন্ড মানে মন সবচেয়ে শক্তিশালী জিনিস। আপনার দেহ উইক হয়ে গেছে, কিন্তু আপনি চোখ বন্ধ করতে পারতেছেন না। সো এটাকে রিলিভ করার আগে চোখের কিছু ব্যায়াম আছে, যেটা আমি আমার এই বইয়ে উল্লেখ করছি। চোখের মনির মধ্যে কিছু ব্যায়াম আছে, এগুলো আপনি ঘুমানোর আগে যদি করেন, তাহলে আপনার দেখা যাবে যে আপনি যতক্ষণই মোবাইল চালাইছেন, আপনার ওই যে নেগেটিভ যে সময়টা, ওইটা আপনাকে আর আকর্ষণ করতে পারবে না। হ্যাঁ, আপনার এই জায়গায় রক্ত চলাচল ডেভেলপ হবে এবং আস্তে আস্তে আপনার ঘুমের জায়গায় চলে যাবে। কিন্তু আপনাকে তো অ্যাক্টিভ করতে হবে। আপনার এই জায়গাগুলো উত্তেজিত, কিন্তু আপনি এটাকে দমাইতে পারতেছেন না, তাইলে তো হবে না। তখনই আসলে মানুষ রাত জাগে, দেখা যায় যে ঘুম আসতেছে না। কেউ কিন্তু ধৈর্যশীল না। ধৈর্যশীল হলে কি হইতো? সে ঘুমাইতে কল্পনা করতো। যেমন আমরা 90s ছেলে, আমরা কি করতাম? তখন মোবাইল টোবাইল ছিল না, আমরা গল্পের বই পড়তাম প্রচুর। পড়ার পর কি হইতো? লাইট টাইট নিভাই দিত আম্মু। তা আমি কি করতাম, বা আমার বড় ভাই কি করতাম, আমি আর আমার বড় ভাই একই সাথে ঘুমাইতাম। তো আমি আর আমার ভাই কি করতাম? বিভিন্ন গল্প করতে করতে ঘুমাই যেতাম। অথবা কি করতাম? কল্পনা, আমি একটা দৃশ্যকে চিন্তা করতাম, আমি এইটা হব, আমি ক্রিকেটার হব, আমি এই যে কাল্পনিক একটা চিন্তা। আমাদের ভিতরে কি কাল্পনিক শক্তি এখন আছে? কারণ আমাদের গুগল আছে, AI আছে, আমরা সবাই ওদেরকে ডাইভার্ট করে দিচ্ছি। আমরা কিন্তু এক বিধ্বংসী জাতিতে পরিণত হইতে যাচ্ছি সামনে। এটা এক ভয়ঙ্কর
মানে বার্তা, এটা আমি বলবো আমার তরফ থেকে, যেটা পৃথিবীতে অনেক কম দেশই বাংলাদেশের মতো কালচার ওয়াইজ কাজ করতেছে। কারণ আপনি বিধ্বংসী কখন হবেন? যখন আপনি ইনব্যালেন্স হয়ে যাবেন। আর একটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা ভয়াবহ শক্তি দিয়ে দিচ্ছে, যদি সে সেটাকে নেগেটিভ দিকে নেয়, নেগেটিভ দিকে ডাইভার্ট হবে, সেটা যদি সে পজিটিভ দিকে ডাইভার্ট হবে। জাস্ট ধারণটা এইটাই। আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগই নেগেটিভ দিকে চর্চায় চলে যাচ্ছে। Right. আমাদের বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষের অস্থিরতা বেশি, কারো সুখ কেউ পছন্দ করতেছে না, কারো উন্নতি কেউ পছন্দ করতেছে না, কারো কেউ ডেভেলপমেন্ট করতেছে, সে অহংকারী হয়ে যাচ্ছে। এই যে একটা ট্র্যাকলেস পজিশনে সবাই চলে আসছে, সবাই কিন্তু এটা জানে, সবাই কিন্তু এটা বুঝে যে আমি ট্র্যাকলেস, কিন্তু কেউ এটা বলতে পারে না মুখ ফুটায়, কারণ সে তো অহংকারী হয়ে গেছে। সে কেমনে বলবে আসলে আমি তো ট্র্যাকলেস, আমি সুস্থ হইতে চাই। কিভাবে সুস্থ হওয়া যায়? এই যে সুস্থ হওয়ার স্টেপটা কি, এটা নিয়েই তো আমাদের কোনো রিসার্চেবল কিছু নাই। জাস্ট এইটার জন্য আমি এই বইটা লিখছি। আমার 25 বছর আগের এই চিন্তা ছিল, কারণ আমি তখন থেকেই দেখছি মানুষ নেগেটিভ দিকে ডাইভার্ট হওয়া শুরু করে দিছে অলরেডি। ফার্মের মুরগি আসলো বাংলাদেশে 2002 থেকে 2003-এ, যখন থেকে প্রচলন শুরু হইলো। যখন আমি স্টাডি করলাম তখন তো এত কম্পিউটার টেকনোলজি, আমাদের ইন্টারনেট এত ছিল না, কিন্তু আমি জানতাম যেই জিনিস কৃত্রিমভাবে ফুলতে পারে সেই জিনিস খাওয়ার কারণে আমাদের দেহে কি হইতে পারে। কন্ডেন্স মিল্কে চা দিয়ে পুরো বাংলাদেশে চায়ের দোকানে ভরে গেছে। এই কন্ডেন্স মিল্কের চাটা, এই কন্ডেন্স মিল্কটা কি দিয়ে বানায়, এইটা যদি আমরা একটু গভীরভাবে গবেষণা করি, তাইলেই বুঝবো যে কেন আমরা তো অসহিষ্ণু জাতিতে পরিণত হচ্ছি। আমরা যদি একটু রাস্তায় বের হই, এই যে এত হর্ন দেয় গাড়িতে, শব্দ আমাদের কানের ভিতর লেগে আমাদের মস্তিষ্ককে কিভাবে উত্তেজিত করতেছে, সেটা যদি আমরা একটু স্টাডি করি, তাইলে আমরা বুঝবো কেন আমরা এই জাতিতে পরিণত হচ্ছি, বিধ্বংসী জাতিতে পরিণত হচ্ছি। সো আমাদেরকে একটার পর একটা নিজেদের সম্পর্কে নিজেদের জানার জন্য হইলো নিজেদেরকে ওই জায়গায় সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট থিং Exactly. ফর বিল্ডিং আ বডি। ওকে, সো যেহেতু আপনি মিডিয়াতে কাজ করতেছেন দীর্ঘদিন ধরে ফাইট ডিরেক্টর এবং ফিটনেস ট্রেনার হিসেবে, সেক্ষেত্রে আমি 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 আপনার একটা ইন্টারভিউ কিন্তু দেখছিলাম, সেটা হচ্ছে যে কিছু সেলিব্রিটির নাম বলা হয়েছিল, আপনি তাদেরকে পরামর্শ দিয়েছিলেন ফিটনেসের ক্ষেত্রে। এখন আমার প্রশ্ন অলমোস্ট সেমই, বাট আমি আজকে এমনভাবে প্রশ্ন করব, তাদের আরও কি মানে যা আছে ওকে, এবং ওর থেকে আরও কি ইমপ্রুভ দরকার, এটা আপনি আপনার সেন্স থেকে বলবেন। আচ্ছা, পরিমণির আর কি ইমপ্রুভ করলে তার ফিটনেসটা আরও বেটার হবে? পরিমাণে প্রচুর পরিমাণে যোগা করতে হবে, এবং তার প্রচুর পরিমাণে সালাদ এবং ভেজিটেবলস, বা বলা যায় যে ন্যাচারাল যে খাবারগুলো, সেই খাবারগুলোর মধ্যে তাকে কানেক্টেড হইতে হবে। সে নর্মালি এখন যেই ধরনের খাবারগুলো খায়, ধরেন পোলাও, মাংস, রাইস, আমি জানি না যে আসলে এটা তো তারও দোষ না, দেখা যায় বিভিন্ন শোতে যায়, বিভিন্ন শ্যুটে যায়, ওইখান থেকে তাকে একটা খাবার প্রোভাইড করে। ছোট করে। হ্যাঁ, ওইটাকে একটা খাবার প্রোভাইড করে। তো খাবারের ব্যাপারে অনেক ডিসিপ্লিন হইতে হবে, 1। 2 নাম্বার হচ্ছে যোগা বা মেডিটেশনের মধ্যে যেতে হবে, যেটা তাকে লম্বা সময় ধরে তাকে এই জায়গাতে তাকে ডে বাই ডে আরও ডেভেলপমেন্ট করাবে। সাকিব ভাইকে আমি তার আগে ছোট্ট করে একটু বলে রাখি, সাকিব খানের সাথে কাজ করছেন, জি, ব্যক্তি হিসেবে সাকিব খানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, এবং ওই তার বডি নিয়ে আপনার হচ্ছে ব্যাখ্যা কি, বা কিভাবে ইমপ্রুভ হলে আরো বেটার হবে? আচ্ছা, সাকিব ভাইয়ের কথা যদি বলি, সাকিব ভাই একজন ইউনিক পার্সন। সে একজন ইউনিক পার্সোনালিটির মানুষ। সে 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 মানুষকে রিড করতে পারে, সে মানুষকে বুঝতে পারে। তার ভিতর আল্লাহ তাআলা সেই শক্তি দিছে। এটাকে বলে ওজস এনার্জি। এটা সবার ভিতর কাজ হয় না। এটা তারাই বিল্ড আপ করতে পারে যার ভিতরে পবিত্রতা আছে। ওই যে আপনাকে বলছি, পবিত্র সত্তা। আপনি যদি নিজে চিন্তা করেন যে আপনি কাউকে ক্ষতি করবেন না, আপনি মানুষকে ভালোবাসবেন, তাহলে আপনার ভিতরে ওজসের জন্ম নেবে। এবং এটা সাকিব ভাইয়ের ভিতরে আছে। সে একজন আমি মানে একজন সেলিব্রিটি বা স্টার হিসেবে আমি কখনো তাকে দেখি না, চিন্তাও করি না। তাকে আমি একজন এক্সেপশনাল ইউনিক মানুষ হিসেবে দেখি এবং চিন্তা করি, কারণ তার সাথে আমি 4টা প্রজেক্টে কাজ করছি। খুব গভীরভাবে তাকে আমি অবজারভেশন করছি, রিড করছি, তার কাছ থেকে অনেক কিছু শিখছি। আমার মুভির অ্যাক্টিং জগতের প্রাথমিক কেরিয়ার সাকিব ভাইয়ের হাত ধরে। আমার দ্বিতীয় ফিল্মই বসগিরি, শামীম আহমেদ রনি ভাইয়ের, যেখানে আমি সাকিব ভাইয়ের সাথে অনেক বড় একটা ক্যারেক্টার করছি। তারপর ধারাবাহিকতা 4টা প্রজেক্টে কাজ করছি। তো উনি ব্যক্তি হিসেবে চমৎকার। উনি কো আর্টিস্টদের সাথে প্রচুর ফ্রেন্ডলি। উনি ডিরেক্টরদেরকে প্রচুর রেসপেক্ট করে। ওনার সাকিব ভাই প্রোডাকশনের মানুষদেরকে যেভাবে গুরুত্ব দেয় বা তাদেরকে যেভাবে আগলায় রাখে, তার প্রতিটা প্রোডাকশনের কাজে সবাই তার সাথে কাজ করার জন্য উদ্বুদ্ধ থাকে, কারণ সে একটা পজিটিভ অরা। তার সাথে কাজ করতে সবাই মুখে থাকে। তো ব্যক্তি হিসেবে সে যেমন চমৎকার, তার বডি ল্যাঙ্গুয়েজ, পার্সোনালিটি, অ্যাক্টিং তো আরও চমৎকার। নাহলে সে পুরো এশিয়া কাঁপাইতো না বা এশিয়ার এত ফেমাস হইতো না। ব্যক্তিগতভাবে আমি সাকিব ভাইকে অনেক পছন্দ করি।
এবং তার অ্যাক্টিং বলেন, তার অ্যাকশন বলেন, তার মানে পার্সোনালিটি বলেন, সব কিছু আমার পছন্দ। সিয়াম আহমেদ সম্পর্কে কি বলবেন? মানে তার যে বর্তমানে যে লুক, যে ফিটনেস আছে, এটা কি পারফেক্ট মনে হয় আপনার কাছে? বা আরো যদি করতে চাই, আপডেট করতে চাই বা আপগ্রেড করতে চাই, সেক্ষেত্রে কি পরামর্শ দিবেন? আচ্ছা, সিয়াম আহমেদের সাথে আমি দুইটা ফিল্ম করছি। একটা ফিল্ম হচ্ছে আপনার রায়হান রাফি ভাইয়ের দহন, এটা 2019-20 দিকে মেবি জাজ মাল্টিমিডিয়া ছিল। আর আরেকটা করছিলাম হচ্ছে আপনার, ওইটাতে আমার সিয়ামের সাথে অত একটা ক্লোজ হই নাই, আমাদের অত দেখা হয় নাই। আমি বাবু ভাইয়ের সাথে কাজ করছি, দেন ওইখানে আমি প্রজেক্টে কাজ করছি। এরপরে যেটা করলাম আমি শান, ওইখানে সিয়াম আহমেদের সাথে আমার একটা ব্রুটাল ফাইট আছে। ওইটার সাথে আমরা দুইজনে ফাইট করতে গিয়ে ইনজুর্ডও হয়েছিল সে। পরে আমি যেহেতু একজন থেরাপিস্ট, আমি তাকে ট্রিটমেন্টও করাইছি। তো সিয়াম আহমেদ মানে আমি বলবো ইয়াং জেনারেশনের জন্য একটা ইন্সপায়ারেশন হিরো, বিকজ সে ক্যারেক্টারের জন্য সে বডি চেঞ্জ করে, সে বেশ কয়েকবার কমব্যাট জিমে গিয়ে সে ফিটনেস ট্রেনিং চেঞ্জ করছে, অ্যাকশন কোরিওগ্রাফি করছে। সে প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী এবং উদ্যমী এবং রাইট ট্র্যাকের একজন মানুষ। আমি তার সাথে এইটুকু দেখি বুঝছি যে সে নেগেটিভ কথা কম বলে, সে মানুষের পিছনে নেগেটিভ কথা বলতে পারে না, সে পজিটিভ ইমপ্রুভমেন্ট দেয়। তার অ্যাক্টিংয়ের স্কিল, তার কোয়ার্টিসদের সাথে তার কানেকশন, সব কিছুতে সে সেরা। তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য, নতুন জেনারেশনের জন্য সিয়াম আহমেদ চমৎকার একজন হিরো এবং আমার মনে হয় যে তার উন্নতি দিন দিন আরও হচ্ছে এবং হবে। সর্বশেষ আরবিন শুভ সম্পর্কে কি বলতে চান? আচ্ছা, বা ওর লুক নিয়ে, ওর ফিটনেস নিয়ে? আচ্ছা, শুভ ভাইয়ের সাথে আমি একটা কাজ করছি, এটার নাম হচ্ছে কন্ট্রাক্ট। ওইটাতে চঞ্চল ভাই ডান হাত হিসেবে আমি কাজ করি, আর শুভ ভাই থাকে এটার মেইন হিরো, যেহেতু একটা গ্যাংস্টার স্টোরি। সো ওইখানে শুভ ভাইয়ের সাথে আমার বেশ লম্বা টাইম কাজ হয়েছে। শুভ ভাই সুপার লেভেলের একজন পার্সোনালিটি মানুষ, সে পুরো সেটের মধ্যে সে জমায় রাখে, এটা তার একটা আলাদা ব্যক্তিত্ব। এটা আমি কম হিরোদের মধ্যে দেখছি, বেশিরভাগ হিরোরা একটু পার্সোনালিটি বিল্ড আপে থাকে বা তারা ক্যারেক্টারে থাকে। শুভ ভাই এটা না, শুভ ভাই সবসময় চার্মিং, সে মাল্টি ট্যালেন্টেড, সে ক্যারেক্টারের ভিতরে নিজেকে সবসময় বিল্ড আপে রাখে এবং সে শর্ট হওয়ার সময় সে ফুললি ফোকাসে ক্যারেক্টারে চলে যায়। তার ওয়ান্ডারফুল একটা হাইট আছে এবং তার একটা মানে যে স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, এটা এমন একটা স্ট্রাকচার, এটাতে সে শুকাইতে পারবে, এটাতে সে হেলদি করতে পারবে। মানে একটা অভিনেতার যে স্ট্রাকচার দরকার শুভ ভাইয়ের মধ্যে সেটা আছে, যদিও তার সাথে সেই কিন্তু প্রথমে আমাদের যে বাংলা সিনেমা ফিটনেসটাকে সেই ভিন্ন ধারায় ট্রান্সফরমেশন, বডির যে ট্রান্সফরমেশন ওই শুরু করে এক্স্যাক্টলি। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, শুভ ভাই আরও টপে যেতে পারবে বা সম্ভব যদি তার লেভেলের কোনো নায়িকা আসে। সমস্যা একটাই, শুভ ভাইয়ের মতো এত ড্যাশিং পার্সোনালিটির একজন মানুষের সাথে আমার চোখে এখন পর্যন্ত ওরকম কোনো গ্রহণযোগ্য নায়িকাকে আমি তার সামনে দেখি না। যদি হইতো তাহলে আজকে হয়তো শুভ ভাই ওই জায়গাতে আরও, এখনও তো শুভ ভাই যথেষ্ট পপুলার, নাহলে সে বলিউডের মতো জায়গায় কিভাবে গেছে। কিন্তু বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশের মানুষ যদি তাকে আরও গ্রহণ করতে চায়, তার সাথে ওরকম একজন কোয়ার্টিস্ট যদি হয়, তাহলে একদম পুরা ব্যাটে বলে মিলে যাবে। এছাড়া শুভ ভাইয়ের অ্যাক্টিং, মানে বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাকশন কোরিওগ্রাফি বা অ্যাকশন ল্যাঙ্গুয়েজগুলো পারফেক্ট এবং সে তার মানে নিজেকে সে প্রতিনিয়ত ডেভেলপ করতেছে, বিল্ড আপ করতেছে। একজন ফিটনেস ট্রেনার হিসাবে আপনার চোখে জীবন কেমন? খুব পলাইটলি বা খুব কাম অ্যান্ড কোয়াইটলি যদি ব্যাখ্যা করেন, একদম একদম ছোট করে বলি, একজন ফিটনেস ট্রেনার হিসেবে জীবন আমার অত্যন্ত সুখের। আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত চেষ্টা করি মানুষকে ভালোবাসা। আমি প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমার মুখের আমার এই যে জীব, এই জীব দিয়ে আমি চেষ্টা করি কোনো মানুষকে আঘাত না করার। এই জীব দিয়ে চেষ্টা করি মানুষকে ভালোবাসা। এই জীব দিয়ে চেষ্টা করি মানুষকে মোটিভেট করার, যেটার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। তো আমার কাছে জীবনের ব্যাখ্যা এটাই, একটা ছোট্ট জীব, দৃষ্টিভঙ্গি, জ্ঞান ইন্দ্রিয়, কর্ম ইন্দ্রিয়, আল্লাহ তাআলা মানে বলা যায় যে $6 মিলিয়ন অ্যামাউন্ট দিয়ে দিছে আমাদের হিউম্যান বডিতে, শুধু আমরা এটাকে জাগাইতে পারি না। তো জীবন অত্যন্ত সুন্দর, এটাকে শুধু আপনাকে পরিপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা ডিসিপ্লিন জীবনকে আপনার বাইছে নিতে হবে, আর ওই বাইছে নিতে পারলে আপনার কাছে জীবন অনেক সুন্দর। আমি ফিটনেস ট্রেনার হিসাবে বা ফিটনেস জগতের সাথে দীর্ঘ 25 বছর ধরে কাজ করার সুবাদে শুধু এইটুকুই বল। ফিটনেস নিয়ে আপনার প্ল্যান কি? ফিটনেস নিয়ে প্রথমে প্ল্যান হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে স্কুল, কলেজ, ভার্সিটি, যত মানে প্রত্যন্ত জায়গা আছে ওইখানে গিয়ে আমি মানুষকে ফিটনেস নিয়ে ট্রেন করাইতে চাই। হ্যাঁ,
এবং মানুষকে উদ্বুদ্ধ করতে চাই যে শরীর, মন আর আত্মা তিনটা জিনিস যখন আপনি নিজেকে একত্র করে রিয়েলাইজ করতে পারবেন, তখনই হচ্ছে আপনি সুপার এনার্জেটিক। আপনার অনেক টাকা থাকতে হবে এমন কোনো ব্যাখ্যা নাই। আপনি জাস্ট ওই ফিলটা যখন পাবেন যে আপনি অসম্ভব সুখে আছেন, তখনই আপনার জীবনের সবচেয়ে সেই প্রশান্তিময় সময়টা আসবে, যেটা আমার আসছে। একটা অন্যরকম অনুভূতি। আপনাকে যদি এখনও মৃত্যুবরণ করতে হয়, আপনি এটার জন্য রেডি থাকবেন। এই যে একটা সুখের অনুভূতি, এটা তখনই তৈরি হবে যখন আপনার ভিতরের ওই এনার্জিটা, ওই আনন্দটা আপনার ভিতরে আল্লাহ তাআলা দিবে। আর ওইটা তখনই সম্ভব যখন আপনি ফিটনেসটাকে গ্রহণ করবেন, জীবনটাকে উপভোগ করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার আপকামিং কাজের বিষয় সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, এবং আমাদের যারা অডিয়েন্স আছে তাদের যদি জানাইতেন, বিশেষ করে আপনার যে লেখা বই এবং আপনার আপকামিং কোনো সিনেমায় কোনো প্রোডাকশনে কাজ করতেছেন কিনা, এটাও যদি একটু জানাতেন। আচ্ছা, আমার যদি ফিল্মের কথা বলি, আমার একটা বক্সিংয়ের প্রজেক্টের কথা চলতেছে, যেখানে আমি লিড কাস্টিংয়ে বক্সার হিসাবে আমি হয়তো স্ক্রিনে আসবো ইনশাল্লাহ। এটার চিত্রনাট্য রেডি হচ্ছে। পাশাপাশি আরও একটা ওয়েব সিরিজের কথাও চলতেছে আমাদের শ্রদ্ধেয় সাইম ভাইয়ের সাথে। তো এছাড়া আমি তো বেসিক্যালি হচ্ছে ফিটনেস ট্র্যাকের মধ্যে আমার কেরিয়ারের অনেকটা সময় পার করি। তো এই বইটার উপরে আবার একটা সিরিজ হচ্ছে, যেটা কাহিনিক অডিও বুক, কাহিনিক অ্যাপস, কাহিনিক ইউটিউব চ্যানেল, কাহিনিক ফেসবুক পেজ এবং আরও অনেক ইনফরমেশন আছে, যেটার একটা 20 পর্বের একটা সিরিজ, যেটা আমি এতক্ষণ আপনাকে মুখে বললাম। এগুলাই ভিজুয়ালেশন মাধ্যমে মানুষ দেখতে পারবে যে কিভাবে তার লাইফ স্টাইলটাকে গুছাইতে পারবে সুন্দর করে। তো এই বইটা পড়ে আমাদের এই কাহিনিক অডিও বুকের যে ওনার ইমরাজ জুলকারনাইন ভাই, উনি অত্যন্ত খুশি মনে আমার সাথে এই প্রজেক্টটা করছে। আমার প্রায় দীর্ঘ 11 মাস আমরা এই শ্যুটটা শেষ করছি। তো এটার পরে আমি আরও কিছু বাংলাদেশের যতগুলো ভালো ব্র্যান্ড আছে, আমি কিছু ব্র্যান্ড প্রমোটও করতেছি। দেখা যায় যে উরবান রেস্টুরেন্ট, তারপর হচ্ছে ইলফর্নো, রিয়েল মার্ট, এবং হচ্ছে সামনে আরও কয়েকটা রেস্টুরেন্ট এবং ক্যাফে, এবং বেশ কিছু স্পোর্টস অ্যাথলেটিক প্রোডাকশনের সাথে আমি কাজ শুরু করছি। আমি ডাইনামিক MMA ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি, যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট MMA ফাইট ক্লাব, যেটা রহমত সানি ভাই আমাকে ট্রেনিং করাচ্ছে। ওইটারও ভিডিও সামনে আসতেছে। 40 দিনের একটা জার্নি। এটা বঙ্গ বা অন্য কোনো একটা জায়গায় এইটা সেল হবে পুরো প্রজেক্টটা, কথাবার্তা চলতেছে। এছাড়াও আমার একটা হরর প্রজেক্ট আসতেছে, প্রচণ্ড ভয়ের, যেটার অ্যাপস বা কোনো একটা চ্যানেল এটা রিলিজ হবে। তো এরকম ভাবেই আমি আমার লাইফে সেরা। আর এছাড়া আমার ফিটনেস ট্রেনিং, সেলফ ডিফেন্স, বক্সিং, MMA, এগুলোর মধ্যে অভিনয় কবে দেখবো আপনাকে? অভিনয় খুব শীঘ্রই আবার আমাকে দেখবেন। আমি একটা প্রজেক্ট কিছুদিন আগে স্কিপ করছি, টাইমিং মিলিয়ে দেখে, শুভ ভাইয়ের সাথে, যেটাতে এই যে কিছুদিন আগে শুভ ভাইয়ের গায়ে আগুন লেগে গেছে, শুনছিলেন মেবি। ওই প্রজেক্ট আমার করার কথা ছিল, কিন্তু টাইমিং মিলে নাই এবং আমার সাথে ডেট মিলে নাই, দেখে এটা করতে পারিনি। বাট আবার যদি কোনো কাজের সেট আপে আসে, ইনশাল্লাহ অবশ্যই করবো, টাইমিং যদি এইভাবে মিলে যায়। অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন। অডিয়েন্সকে শুধু এইটুকুই বলতে চাই, আপনারা 360 প্রোফাইলটাতে অবশ্যই সবসময় কানেক্টেড থাকবেন। 360 প্রোফাইল এরকম একটা প্রোফাইল, এখানে মানুষের মনস্তাত্ত্বিক এবং সাইকোলজিক্যালি এক একটা মানুষের সামাজিক দায়বদ্ধতা থেকে বা সমাজের যে ভারসাম্যতা, সেটাকে কিভাবে দেখতেছে এবং কার কতটুকু দায়িত্ব, সেটা নিয়ে আসলে তাদের কাজ, এবং তারা এটা খুব ভালোভাবে এই কাজটা করতেছে। তাদের প্রতিটা ইন্টারভিউতে, বিভিন্ন মানুষের কনভারসেশনে আমি একটু বুঝছি যে তারা সোশ্যাল ওয়ার্কের সাথেও কানেক্টেড, এবং এমন সব মানুষকে নিয়ে তারা কাজ করে, যেটা কারণে সমাজে অনেক ধরনের প্রশ্নের উত্তর মানুষ জানতে পারে। যেমন আমার মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর 360 প্রোফাইলে যাবে। এরকম আরও অনেক ধরনের মানুষকে তারা চয়েস করে, তাদের চয়েসের ক্যাপাসিটিটাও খুব সুন্দর। তারা স্টাডি করে, রিড করে। তো এটা একটা নতুন একটা প্রোফাইলের জন্য খুবই ভালো, এবং আমি এটাকে আপনাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। আপনাদের কাজের স্টাইল দেখছি, ব্যাখ্যা দেখছি, এবং আমাদের আরিফ ভাই একজন অত্যন্ত ভদ্র মানুষ, ভালো মানুষ। সে আমাকে এখানে আসার পর অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিটনেস নিয়ে নিজের ধ্যান, জ্ঞান এবং আত্মাকে প্রসিদ্ধ করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি আসিফ হাসান সাগর।